আসসালামু আলাইকুম ক্লাস 8 এর সুপার স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? কেমন যাচ্ছে তোমাদের প্রিপারেশন? একই সাথে বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুইটারই প্রিপারেশন কেমন যাচ্ছে আপুকে একটু জানাও তোমরা। আর তোমরা আপুকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, পিছনের বোর্ড ক্লিয়ার কিনা সেটা একটু আপুকে কমেন্টে জানাও। এবং একই সাথে জানাও তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছো আজকের ক্লাসটাতে আপুর সাথে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছে, সেরা সেরা। আচ্ছা ওকে, একটু দেখি কারা কারা জয়েন করছে এখন আমাদের সাথে। ওকে, হোসেনকে দেখতে পাচ্ছি, আবরারকে দেখতে পাচ্ছি। ওকে, আনিকা আফরোজ ওয়ালাইকুম আসসালাম, রোকসানা ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছে সবাই? ওকে, অল ক্লিয়ার কিনা একটু আপুকে জানাই। আর আজকের ক্লাসটা যেহেতু তোমাদের সায়েন্সের লাস্ট ক্লাসটাতে আমরা প্রথম দুইটা অধ্যায়ের তোমার এমসিকিউ প্র্যাকটিস করেছি, শর্ট কোশ্চেন প্র্যাকটিস করেছি এবং একই সাথে আমরা সিকিউটাও প্র্যাকটিস করে ফেলছি। আজকে মূলত আমাদের যে বাকি দুইটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3 এবং 4, এই দুইটা চ্যাপ্টার থেকে তোমাদের বৃত্তি পরীক্ষা এবং একই সাথে তোমাদের বার্ষিক পরীক্ষাতে কোন কোন এমসিকিউ আসতে পারে, কোন কোন শর্ট কোশ্চেন আসতে পারে, কোন কোন সিকিউ আসতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করবো। এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলোতে তোমাদের বেশি বেশি প্রবলেম হয় সেগুলো আপু একটু পড়িয়ে দিব যেন তোমাদের পরবর্তীতে পড়তে যেয়ে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, দেখি কারা কারা জয়েন করছে আপুর সাথে। ওকে, নাজমাকে দেখতে পাচ্ছি, সুপ্তিকে দেখতে পাচ্ছি। আর যে কাজটা আপু সবসময় করতে বলি যে তোমাদেরকে আমি যখন পড়াবো অনেক অনেক টিপস দিব, ট্রিক্স দিব, ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো। এত কিছু তোমরা দেখা যায় অনেক সময় নোট ডাউন করতে পারো না, স্কিপ করে ফেলো। তো এই ট্র্যাকটা রাখার জন্য কি করতে হবে, তুমি এই লাইভটা জাস্ট তোমার প্রোফাইলে রেখে দিতে পারো শেয়ার করে, যেন পরবর্তীতে তুমি যখন এই চ্যাপ্টারগুলোর প্রিপারেশন নিবা জাস্ট অল্প সময়ের জন্য যেই যেই জায়গাগুলোতে তোমার প্রবলেম হয় জাস্ট এই ভিডিওটা ওপেন করে তুমি দেখে ফেললে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে? ওকে, আর একটু আমরা ফ্রেন্ডদেরকেও মেনশন করে ফেলি যেন ঝটপট সবাই জয়েন করে এবং আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, তার আগে একটু বলো আপু, শুরুতে একটা প্রশ্ন করেছিলাম যে তোমাদের প্রিপারেশন কেমন যাচ্ছে, কি মনে হয়? ওকে, খাতা কলম রেডি, ফাইয়াজের সেরা সেরা। বাকিরা? ওকে, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, ক্লাস 8-এর ক্লাস নিতে আসবো, ভালো থাকবো না এটা কি হবে? অবশ্যই ভালো আছি। তোমরা কেমন আছো, প্রিপারেশন কেমন সেটা একটু বলো। আচ্ছা আচ্ছা, অনেকেরই দেখতে পাচ্ছি যে এখনো বার্ষিক পরীক্ষা চলছে, কিন্তু যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদেরও কিন্তু হাতে আর বেশি একটা সময় নেই, তো প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করতে হবে। তো আজকে যে দুইটা চ্যাপ্টার আপু তোমাদেরকে মূলত পড়াবো সেটা হচ্ছে, প্রথমে পড়বো আমরা অধ্যায় 3-এর ব্যাপন, প্রচ্ছেদন এবং অভিস্রবণ, তিনটা প্রক্রিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে আমরা হচ্ছে জীবের বংশবৃদ্ধিতে চলে যাব। ঠিক আছে? তো প্রাপ্তি আপুর একটু পরিচয়টা দিয়ে ফেলি, শুরুতেই বলে ফেলছি প্রাপ্তি আপু। তো আমার পুরো নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা ফারুকি প্রাপ্তি, তোমাদের প্রাপ্তি আপু। মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছি আর তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি প্রাপ্তি আপুর সায়েন্স ক্লাসে। আচ্ছা ওকে, যেহেতু তোমরা বলে ফেলছো অল ক্লিয়ার, এবং আমরা শুরুতেই যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাপন, প্রচ্ছেদন এবং অভিস্রবণ। তো তোমরা আমাকে একটু বলো যে তোমাদের এই তিনটা টপিক ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন নিয়ে কারা কারা কনফিডেন্ট যে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক আমি পারবোই পারবো? একটু আপুকে কমেন্টে জানাও। আচ্ছা, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলি ঝটপট যেন জয়েন করে ফেলে ক্লাসটাতে। অনেক একটু পরে জয়েন করছো, সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং খাতা কলম নিয়ে আজকের ক্লাসের জন্য একদম ফুল রেডি আছো। ওকে, সেরা সেরা, বেশিরভাগই বলে ফেলতেছে পারবো, কেউ কেউ একটু কনফিউজ যে পারবো কি পারবো না। তো চলো এই এমসিকিউটা সলভ করার আগে একটু ছোট্ট করে আমরা একটু বুঝে নিই যে যেই দুইটা প্রক্রিয়া নিয়ে আমরা সবসময় কনফিউজ থাকি, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। আর প্রচ্ছেদনটা খুবই ইজি। তো চলো আগে ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা একটু আমরা ঝটপট বুঝে ফেলি। ঠিক আছে? ওকে, ব্যাপন এবং আরেকটা হচ্ছে অভিস্রবণ, এই দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথম যে জিনিসটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, দাঁড়াও আগে তোমাদের কয়েকটা কনসেপ্ট আপু বুঝাই।
একটা হচ্ছে প্রথমে আসবে দ্রবণ, ঠিক আছে, জিনিসটা হচ্ছে দ্রবণ। তো দ্রবণের মধ্যে একটা মনে করো চিনির শরবত তুমি বানাতে চাচ্ছ, দ্রবণ। তো দ্রবণ যে জিনিসটা সেটা মূলত দুইটা অংশ দিয়ে তৈরি হয়, একটাকে আমরা বলি দ্রাবক, একটাকে বলি দ্রবণ। কমন একটা এক্সাম্পল হতে পারে চিনির শরবত। তুমি যখন চিনির শরবত বানাচ্ছ এতে তুমি কি কি দিচ্ছ? পানির মধ্যে চিনি দিয়ে দিচ্ছ। এই যে চিনির শরবতটার মধ্যে তোমার পানি যে সেটা হচ্ছে তোমার দ্রাবক, এবং যে চিনিটা তুমি দিচ্ছ সেটা মূলত হচ্ছে তোমার দ্রবণ, এবং এই দুইটা মিলে তৈরি হয় দ্রবণ। এই বিষয়টা তুমি যখন ব্যাপন এবং অভিস্রবণ পড়বা সেই সময়টাতে এই দুই কনসেপ্টটা ক্লিয়ার রাখা খুবই গুরুত্বপূর্ণ। দ্রবণের মধ্যে কোনটাকে আমি দ্রব বলতেছি, কোনটাকে দ্রাবক বলতেছি, কারণ এই যে তুমি ব্যাপন এবং অভিস্রবণের হিস্ট্রি যখন খুলতে যাবা প্রথমেই যে আসবে তারা হচ্ছে দ্রব এবং দ্রাবক। চলো তাহলে এখন আমরা একটু ব্যাপন অভিস্রবণের দিকে যাই। তার আগে তোমাদের কাছে আপুর একটা প্রশ্ন আছে। মনে করো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে তুমি ধরে নাও এই কটা বল আছে, এই পাত্রটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে আরেকটা পাত্র যেখানে এই কয়টা বল আছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, কি মনে হয় এই যে একটা পাত্র এ একটা পাত্র বি, এই দুইটার মধ্যে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ঘনত্ব, ঘনত্ব মানে কি কতটুকু ঘন, তোমার কি মনে হয় কোনটার ঘনত্ব বেশি হবে, এ পাত্র নাকি বি পাত্র? একটু বলো তো আপুকে। এ পাত্র, সাব্বাস। কেন বলো তো? এই পাত্রটাতে বল অনেকগুলো আছে, তার মানে কি বলগুলা একসাথে লেগে লেগে আছে, ঘনত্বটা অনেক বেশি। তুমি যদি বি পাত্রটার দিকে তাকাও কয়েকটা বল, এটা কিন্তু অত ঘন করে একে অপরের সাথে যুক্ত অবস্থায় নাই। এই কনসেপ্টটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি ব্যাপন এবং অভিস্রবণ নিয়ে পড়তেছো। এবার আসি, তোমাদের এইটুকু চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, এরপর আমরা পরের প্রক্রিয়াটাতে চলে যাব যে এই দুইটা কনসেপ্ট বোঝার গুরুত্বটা কি, যেন তোমাদের পরবর্তীতে ব্যাপন এবং অভিস্রবণ নিয়ে যেন আর কোনো কনফিউশন না হয় সেটা আপু ক্লিয়ার করব। প্রথমে বলে ফেলছি দ্রবণের দুইটা অংশ থাকে, একটাকে বলি দ্রব, একটাকে বলি দ্রাবক। দ্রাবক হচ্ছে একদম সহজ ভাষায় তরল, কোনো তরল বা লিকুইড কিছুই হচ্ছে তোমার দ্রাবক। আর একটু কঠিন যে জিনিসগুলা মিলিয়ে আমরা শরবত বা যা দ্রবণ তৈরি করি সেটাকে বলি দ্রব। এরপরের কনসেপ্টটা আমার কি বুঝতে হবে, কোনটার ঘনত্ব বেশি কোনটার ঘনত্ব কম, ঠিক আছে? এই দুইটা পাত্রের মধ্যে এই পাত্রটাতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা বল, তার মানে কি এখানে ঘনত্বটা বেশি, আর এটার ঘনত্বটা কি বলতো তুলনামূলকভাবে কম। এইটার একটা এসেস নাও, তারপর আপু মেইন কাহিনীতে যাচ্ছে যে ব্যাপন বা অভিস্রবণ তুমি কিভাবে পার্থক্য করবা। শেষ হয়ে গেলে একটু আপুকে কমেন্টে জানাই। উমর ফারুক বলেই যাচ্ছে আপু একটু অপেক্ষা করেন, তাহলে তোমার ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দাও যেন ঝটপট ক্লাসটাতে জয়েন করে ফেলে। ওকে, এনায়েত বলছে আপু ভালোভাবে বুঝার জন্য, এই যে ভালোভাবে বুঝার প্রথম স্টেপেই চলে আসছি যেটা নিয়ে তোমরা কনফিউজড হও। ওকে, শেষ, ডান। ওকে, ঠিক আছে। এবার আসো তাহলে আমরা মেইন কনসেপ্টে চলে যাই, এটুকু একটু মুছে দিই আপু। ব্যাপনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তোমার যে দ্রব্যগুলা থাকে না ওই শক্ত জিনিসগুলা তোমার চলে যায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, ঠিক আছে?
তোমার দ্রবণের মধ্যে যে দ্রব্যগুলা থাকে সেটা কি করে, দ্রব্যের অণুগুলা তোমার যেই জায়গাগুলোতে তাদের ঘনত্বটা বেশি থাকে, একদম মারামারি অবস্থা, সেটাকে মারামারি অবস্থায় রেখে তারা দূরে চলে যায়, ঠান্ডা অবস্থায় চলে যায়। ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, ব্যাপন বলতেছি। আরেকটা প্রক্রিয়া কি, অভিস্রবণ। অভিস্রবণে যে জিনিসটা হয়, তোমার যে দ্রাবকটা থাকে সেই দ্রাবকটা তোমার কি জানো কি করে, দ্রাবক কি, পানিটা, সেটা নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে চলে যায়। ঠিক আছে, কি করে, অভিস্রবণে তোমার যে পানিটা থাকে, যে অংশটাতে তার ঘনত্বটা কম, মানে কি একটা পাত্রের মধ্যে 3টা বল, তার মানে কি এখানে ঘনত্বটা কম, সেখান থেকে সে কি করবে বলো তো, বেশি ঘনত্বের দিকে চলে যায়। বুঝতে পারছি? উদাহরণ কি হতে পারে, আমরা কিশমিশ চিনি না, কিশমিশ, এই কিশমিশ তুমি যখন পানিতে ভিজিয়ে রাখো তখন কি হয়, কিশমিশটা কিছুক্ষণ পর ফুলে ওঠে। কেন ফুলে ওঠে, তার প্রক্রিয়াটা কি, তার প্রক্রিয়াটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। তুমি জাস্ট একটা বাস্তব ঘটনা দিয়ে জিনিসটা মনে রাখো, তাহলে এই দুইটা জিনিসের মধ্যে আর কি তোমার প্রবলেম হবে না। বুঝতে পারছি আমরা জিনিসটা? তোমার কিশমিশের কথা তুমি যদি চিন্তা করো, এরকম কিশমিশ একটাকে তুমি যদি এরকম পানির মধ্যে দিয়ে দাও, কিশমিশের ভেতর কি থাকে, কিশমিশটা একটু মিষ্টি জাতীয় হয় না, মিষ্টি মানে কি, এটার মধ্যে চিনি থাকে, চিনির বিভিন্ন অণু থাকে, আর পাত্রে থাকে কি, পানি। দেখো তো, পাত্রের মধ্যে একটা কিশমিশ, পানির এখানে ঘনত্বটা কি তুলনামূলকভাবে কম না, রাইট? এখানে যখন পাত্রে পানিটা ছিল তার ঘনত্বটা এখানে কি ছিল, কম ঘনত্ব ছিল। সে কি করবে, কম ঘনত্ব থেকে থাকবে না, সে কি করবে, আস্তে করে এই যে কিশমিশের ভেতরে চলে যাবে, কারণ কিশমিশের ভেতরে কি চিনির অণু আছে, সেখানে ঘনত্বটা কি তুলনামূলকভাবে বেশি। উদাহরণটা আমরা কি বুঝতে পারছি? তুমি একটা শুকনো কিশমিশ নাও, সেটার ভিতর চিনির অণুগুলা থাকে এবং চিনির অণুগুলা খুব ঘনত্ব অবস্থায় থাকে, এদের ঘনত্বটা অনেক বেশি থাকে। সেটাকে তুমি যখন পাত্রের মধ্যে দিয়ে দাও, কি হচ্ছে, পাত্রে শুধু পানি থাকছে, সেখানে চিনির কিন্তু ঘনত্বটা বেশি না। পানি কি করবে, তার এই যে কম ঘনত্বের জায়গায় থাকতে আর ভালো লাগবে না, সে কি করবে, ওই যে কিশমিশের ভেতর যেখানে চিনির ঘনত্ব অনেক অনেক বেশি, সে সেটার ভিতর চলে যাবে। তাহলে তোমার কোর ডিফারেন্সটা কি, ব্যাপনে তুমি দ্রব্য নিয়ে চিন্তা করতেছো, দ্রব্য শক্ত জিনিস, আর অভিস্রবণে তুমি দ্রাবক পানি নিয়ে চিন্তা করতেছো। এবং ব্যাপনে কি হচ্ছে বলো তো, এই যে তোমার দ্রব্যের অণুগুলা তারা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাচ্ছে। জিনিসটা কি, তোমার মারামারি জায়গা থেকে দূরে চলে যাওয়া। ঠিক আছে, আর দ্রাবক কি কাজটা করে, তার খোলামেলা জায়গায় ভাল লাগে না, যেখানে মারামারি হচ্ছে সেখানে সে চলে যায়। বুঝতে পারছি? যাদের অনেক মারামারি দেখতে ভালো লাগে, ওই মারামারিতে যে অ্যাটেন্ড করে তারা মূলত যে প্রক্রিয়াটা মানে সেটা হচ্ছে ব্যাপন, এবং তাদেরকে আমরা কি বলবো, দ্রব্য। আর তুমি যদি অভিস্রবণের কথা চিন্তা করো, অভিস্রবণ হচ্ছে এমন কিছু মানুষ যারা কি করে বলতো, মারামারি মানে শান্তিপ্রিয় জায়গায় ভাল লাগে না, যেখানে মারামারি হচ্ছে সেসব জায়গায় চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট আমাদের? ব্যাপন এবং অভিস্রবণ একটু বলেন আপুকে। আচ্ছা, আপুর নাম কি? আপুর নাম হচ্ছে প্রাপ্তি আপু। ঠিক আছে, ওকে, একদম ক্লিয়ার, ইয়েস, ওকে। বাকিরা, বাকিদের কি অবস্থা? পারবো পারবো পারবো, ওকে, ভেরি ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই ব্যাপন অভিস্রবণ নিয়ে আমরা কনফিউজড হব না, জাস্ট দুইটা উদাহরণ মনে রাখবো, বাস্তব উদাহরণ, খুবই সিম্পল। যারা হচ্ছে কি করবে বলতো, মানে মারামারি জায়গা থেকে সরে আসবে, তারা কোন প্রক্রিয়া মানে, তারা হচ্ছে ব্যাপন, এবং তাদের আমরা কি ছোট্ট নিকনেম দিব, তারা হচ্ছে দ্রব্য। আর যারা কি শান্তিপ্রিয় জায়গা ভাল লাগে না, কি করে মারামারি যেখানে বেশি বেশি হচ্ছে সেসব জায়গায় চলে যায়, তাদেরকে আমরা কি বলবো, প্রক্রিয়াটা অভিস্রবণ, এবং তাদের নাম কি হবে, দ্রাবক। বুঝতে পারছি? এখন অভিস্রবণ নিয়ে প্যারা আছে? আচ্ছা, অভিস্রবণ, ওকে। চিন্তা করো, তুমি একটা পাত্র নিছো, সেই পাত্রে তুমি একটা কিশমিশ প্রথমে হাতে নাও, সেই কিশমিশের মধ্যে তোমার কি থাকে বলো তো, কিশমিশটার ভেতরে
এই যে কিসমিসটা, এই কিসমিসটার ভেতরে তোমার কি থাকবে? শুধুমাত্র থাকবে চিনির অণু। এবং এই চিনির অণুগুলা কিভাবে থাকে বলো তো? এরকম ঘন ঘন আকারে থাকে। এই কিসমিসটাকে তুমি যখন একটা পাত্রের মধ্যে দিচ্ছ যেখানে পানি আছে, এখন দেখো তো পানিটা তুমি যদি একা একটা খালি রুমের মধ্যে থাকো, সেখানে কি মানুষের মানে গ্যাদারিং বেশি হবে? মানুষ কি বেশি থাকবে? থাকবে তো না, তাই তো? যখন তুমি শুধু পানি নিচ্ছ, এখানে কিন্তু চিনির পরিমাণ কম, আর কিসমিসের ভেতরে কি চিনির পরিমাণ বেশি। পানি কি করবে? কম পরিমাণ থেকে বেশি পরিমাণের দিকে যাচ্ছে। মূলত নিম্ন ঘনত্ব, মানে যেখানে কি অণুগুলার ঘনত্ব তুলনামূলকভাবে কম, সেখান থেকে সে কোথায় চলে যাবে? যেখানে অণুগুলোর ঘনত্ব বেশি। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এবার ক্লিয়ার হওয়ার কথা। বাস্তব উদাহরণ দিয়ে জাস্ট মনে রাখো। তুমি যদি ব্যাপনটা চিন্তা করো, কি হয়? ওই যে সেন্টের বোতলে প্রেস করলে গন্ধটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কি হয় বলো তো? এই দ্রব্যের অণুগুলা বেশি থেকে কমের দিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ তোমার সেন্টের যে কৌটা সেখানে কিন্তু তোমার ঘনত্বটা কি থাকে? বেশি থাকে, আর আশেপাশের পরিবেশে ঘনত্বটা কম থাকে। তুমি যখন প্রেস করতেছো তখন কি হচ্ছে বলো তো? এই বেশি ঘনত্ব থেকে তারা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এটা গেল তোমার ব্যাপন। আর অভিস্রবণ কি? অভিস্রবণ মনে করো একটা কিসমিস, কিসমিসের ভেতর থাকে চিনি। যেহেতু কিসমিস খেলে মিষ্টি লাগে, তো সেখানে কি হয়? চিনির অণুগুলো অনেক ঘনত্ব অবস্থায় থাকে। পানির মধ্যে চিনির ঘনত্বটা কিন্তু অত বেশিভাবে থাকে না। তুমি যদি পানির মধ্যে কিসমিসটাকে ঢেলে দাও, কি হচ্ছে? পানিতে কিন্তু চিনির পরিমাণটা বেশি থাকছে না, থাকছে কোথায়? কিসমিসের ভেতর। পানি কি করবে? সে ওই কিসমিসের ভেতর চলে যাবে। তার মানে কি? সে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। বেসিক কনসেপ্ট জাস্ট মনে রাখো। ব্যাপনের ক্ষেত্রে দ্রব, অভিস্রবণের ক্ষেত্রে দ্রাবক। ব্যাপনে কি হয়? বেশি থেকে কমের দিকে, আর তার উল্টাটা কোথায় হয়? অভিস্রবণে। কিন্তু এই যে অ্যাকশনগুলা ঘটায় তারা দুই রকম। ব্যাপনের ক্ষেত্রে দ্রব, আর তোমার অভিস্রবণের ক্ষেত্রে দ্রাবক। সিম্পল। এখন তো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আমরা বুঝে গেলাম ব্যাপন, অভিস্রবণ আর প্রস্বেদন তো খুবই সহজ। ওই যে পাতা থেকে বাষ্প আকারে পানির বের হয়ে যাওয়া, সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি প্রস্বেদন। এবার আসি, নিচের কোনটি উদ্ভিদের অত্যাবশ্যকীয় কাজ? কি মনে হয়? আমি যে কথা বলতেছি, ক্লাস করতেছি, তুমিও যে ক্লাস করতেছো ওই অপোজিট পার্টে, এটা কেন সম্ভব হচ্ছে? আমার শরীরে এই কাজটা করার জন্য কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। শক্তি আমি কিভাবে পাই? খাদ্য থেকে পাই। উদ্ভিদের খাদ্য তৈরি করার প্রক্রিয়া কি বলেন দেখি? শ্বসন, ব্যাপন, ইমবাইবেশন, সালোক সংশ্লেষণ। কি হবে? কারেক্ট অ্যান্সার হবে সালোক সংশ্লেষণ। এরপরে, উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্প আকারে, দেখেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্প আকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের হয়ে যায়? প্রস্বেদনের মাধ্যমে তো বের হয়ে গেল, কিন্তু এই প্রস্বেদন সৃষ্টিটা করলো কোন প্রক্রিয়া বলেন তো? অভিস্রবণ তো হবে না। কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসি, বেলি ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়া? এটা তো আপনারা সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন। বলেন দেখি। বেলি ফুলটা একটা জায়গায় ছিল, সেখানে ফুলের অণুগুলা মূলত দ্রবটা কোনভাবে থাকে? বেশি ঘনত্বে থাকে, তারপর আস্তে আস্তে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তার মানে কি হচ্ছে? কম ঘনত্বের দিকে যাচ্ছে, বেশি থেকে কম। আর বেশি থেকে কম যাওয়া মানে কি? সেটা মূলত ব্যাপন প্রক্রিয়া। ওকে, এরপরে ব্যাপন প্রক্রিয়ায় কোষের অক্সিজেন প্রবেশ করে, প্রাণী শ্বসন কার্য পরিচালনা করে। শ্বসন কার্য তো আপু লাস্ট দিনও তোমাদেরকে পড়াইছি। কি বলতো? তুমি একটা খাবার খাচ্ছ, এখন এই খাবারটা তো তোমার শরীরে এভাবে তো সেটাকে গ্রহণ করতে পারবে না। তাহলে তো ভালোই হতো, মানুষ খাবারটা নিয়ে স্কিনের কাছে গেলেই চলে যাইতো উপাদান ভিতরে। সেভাবে তো হয় না। তুমি খাবারটাকে খাওয়ার পর কিসের প্রয়োজন হয়? অক্সিজেন চলে আসে। অক্সিজেন এসে খাবারটাকে ভেঙে সেখান থেকে তোমার কি তৈরি করে? সেখান থেকে তোমার মূলত শক্তি তৈরি করে।
এই যে অক্সিজেনটা যে আসলো সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কোষের ভেতর প্রবেশ করে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই মূলত আমাদের কোষের ভেতর প্রবেশ করতেছে। এবং তারপরে একটা কি বলছে, সালোক সংশ্লেষণের সময় কোষ হতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 1 ও 2। সালোক সংশ্লেষণের সময় কোষ হতে কার্বন ডাই অক্সাইড ত্যাগের কনসেপ্টটা এখানে ওভাবে আসবে না। সে কি করে? সালোক সংশ্লেষণের সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। আচ্ছা, মিতু বেকারির পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় লক্ষ্য করলো বেকারির তৈরি বিস্কুটের সুবাসে চারপাশ ভরে গেছে। উক্ত কার্যক্রমের সাথে তুমি যে পাঠ্য বইতে পড়েছো সেরকম একটা ঘটনার মিল করতে বলছে। দেখি এটা কারা কারা পারে, আপুকে একটু কমেন্টে জানাও তো ফার্স্ট। দেখি কাদের কাদের ব্যাপন আর অভিস্রবণের কনসেপ্ট একদম ক্লিয়ার। দেখি আপুকে একটু বলেন। ওকে, সেরা সেরা হচ্ছে হচ্ছে সবার একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে। আর কয়েকজনের জন্য একটু অপেক্ষা করি। ওকে ওকে, সাব্বাস। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ব্যাপন। কারণ কি? বেকারির তৈরি বিস্কুট, সেখানে কি হচ্ছিল? ঘনত্বটা বেশি ছিল, সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়তেছে কম ঘনত্বে। প্রক্রিয়াটা কি? ব্যাপন। আচ্ছা, এখন ব্যাপন প্রক্রিয়াটার প্রশ্নটাই দেখো একটু ঘুরিয়ে কিন্তু চলে আসে। একটু আগে যেটা আমরা পড়েছিলাম সেটা একদম ডিরেক্ট বই থেকে ছিল, আর এই এমসিকিউগুলা দেখো একটু তোমার ঘটনার ভিত্তিতে। এবং এই জাতীয় এমসিকিউগুলা তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৃত্তি পরীক্ষা কিন্তু সবাই তো আর পায় না, বৃত্তি পরীক্ষা কয়েকজন পায়। তো এর জন্য দেখা যায় কি এরকম কিছু ঘটনা ভিত্তিক এমসিকিউগুলা দিয়ে দেয় তোমাদের কনসেপ্ট ঠিক আছে কিনা সেটা জানার জন্য। তো এটা কি হবে আমরা শুরুতেই জেনে ফেলছি, এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এখন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি কি কাজ ঘটে? উদ্ভিদ দেহ থেকে প্রস্বেদনের মাধ্যমে পানি নিষ্কাশন করে, উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য ও এবার ঠিক আছে কার্বন ডাই অক্সাইড কি করতেছে? গ্রহণ করতেছে। লসিকা থেকে, লসিকা মানে জানো তো আমাদের শরীরের ভেতর এরকম কিছু থাকে নালী, যেখান থেকে কি হয় বলতো, থেকে এই যে কোষগুলার মধ্যে তোমার অক্সিজেনটাকে তারা নিয়ে যায়। ঠিক আছে, লসিকার মধ্যে যখন অক্সিজেনটা থাকে তার ঘনত্ব অনেক বেশি থাকে, কোষের মধ্যে ঘনত্বটা কম থাকে, কারণ কোষের কাজ চালানোর জন্য কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। তো এই যে নিজের চাহিদা পূরণ করার জন্য তখন কি হয় মূলত বলতো, অক্সিজেনটা লসিকার মধ্যে ছিল সে অনেক বেশি ঘনত্বে, সেখান থেকে সে কোষে চলে যাচ্ছে যেখানে কম ঘনত্ব। এটা একটা ব্যাপন প্রক্রিয়া। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার মূলত তোমার তিনটাই কারেক্ট। আচ্ছা, এবার আসি এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমার প্রশ্ন আসেই আসে। তিনটা কনসেপ্ট, একটাকে আমরা বলি অভেদ্য, একটাকে বলি ভেদ্য, আরেকটাকে বলি অর্ধভেদ্য। ঠিক আছে, এই জিনিসটাও বুঝবো আমরা চিনির পানি দিয়ে, চিনির পানি বা চিনির শরবত দিয়ে। কারণ কি? চিনির শরবতে চিনি হচ্ছে দ্রব আর পানি হচ্ছে তোমার দ্রাব্য। জিনিসটা কি হচ্ছে বলতো, অভেদ্য যখন বলতেছি তোমার চিনিও শোষিত হবে না, পানিও শোষিত হবে না। ভেদ্য যখন বলতেছি তোমার চিনিও যেমন শোষিত হবে, পানিও একইভাবে শোষিত হবে। অর্ধভেদ্যর কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটাই মূলত আমার কোথায় কাজে লাগে বলতো, অভিস্রবণ আমরা যে প্রক্রিয়াটা বললাম সেই ক্ষেত্রে কিন্তু এই পর্দাটার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। সে কি করে? সে হচ্ছে মানে তোমার যেসব কোষের মধ্যে অভিস্রবণ হবে সেখানে হচ্ছে গার্ড টাইপের, কাউকে কাউকে সে প্রবেশ করতে দিবে, কাউকে কাউকে সে প্রবেশ করতে দেয় না। সে যাকে প্রবেশ করতে দিবে তারা হচ্ছে কি মূলত দ্রাবক, আর যাকে প্রবেশ করতে দিবে না সে হচ্ছে কি দ্রব। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে অভেদ্য কি, অর্ধভেদ্য কি, ভেদ্য কি, এগুলা থেকে কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন অনেক অনেক চলে আসে, এবং তোমাদের যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তাদের শর্ট প্রশ্নও থাকবে। তো শর্ট কোশ্চেনগুলোর মধ্যেও কিন্তু এরকম পার্থক্য দিয়ে দেয়। তোমার কোনটার কি উদাহরণ খুব ভালোভাবে মনে রাখবা। যেমন তোমার অভেদ্যর উদাহরণ হতে পারে তোমার কিউটিন, খুবই শক্ত একটা উপাদান, যখন কোষে থাকে কোনো কিছুই আদান প্রদান হয় না। তারপরে অর্ধভেদ্য আছে, ভেদ্য আছে। ভেদ্যর মধ্যে যেমন কোষ প্রাচীর, আমাদের কোষ প্রাচীরের ভেতর দিয়ে কিন্তু সবকিছুই যাওয়া আসা করতে পারে, না হলে তো আমার কোষটা টিকে থাকবে না।
এবং এই উদাহরণগুলাও ভালো মতো পড়বা, এগুলার উদাহরণও খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, এবং একইভাবে এগুলার একটু পার্থক্য তুমি দেখে নিবা এবং শিখে যাবা। পার্থক্য খুবই সিম্পল, কাকে বলে আর উদাহরণ লিখলেই তোমার জন্য যথেষ্ট, আর তেমন কিছু লেখার দরকার নেই, কারণ তোমাদের বইতে এগুলা নিয়ে ডিটেলসে লেখা নেই, কিন্তু তারপর এখান থেকে অনেক অনেক প্রশ্ন চলে আসে। আচ্ছা, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অভেদ্য কিউটিন যুক্ত কোষ প্রাচীর। আচ্ছা, তাহলে আবার আসি, কোনটি অভেদ্য পর্দা? পলিথিন উদাহরণ। অভেদ্যর আরেকটা উদাহরণ কি ছিল? পলিথিন। পলিথিন কিন্তু মাটি দ্বারা কখনোই শোষিত হয় না, এজন্য পলিথিন ব্যবহার করতে নিষেধ করা হয়, মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ভেদ্য পর্দা কি হবে? আপু একটু আগেই বলছি, কোষ প্রাচীর। তারপরে আসি অর্ধভেদ্য, দেখি এটা কারা কারা পারে, এটা কি কোষ প্রাচীর হবে, কোষ পর্দা হবে, পলিথিন হবে, নাকি কিউটিন যুক্ত প্রাচীর হবে? দেখি এটা বলো তো, জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স আছে ভেদ্য আর অর্ধভেদ্যর মধ্যে, নামটা অনেকটা সেম, জাস্ট শেষের অংশটুকুতে একটু পরিবর্তন। দেখি ওকে, মাহমুদা বলে ফেলছে, ঠিক আছে। আমিরুকে দেখতে পাচ্ছি, সুলতানাকে দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা, কারেক্ট অ্যান্সার কি হবে? কোষ পর্দা। ওই যে বললাম একই রকম, ভেদ্যতে পড়ছি কোষ প্রাচীর, অর্ধভেদ্যতে হচ্ছে কোষ পর্দা, কাজগুলা কিন্তু সেমই। ভেদ্যতে দুইটাকে এন্ট্রি দিচ্ছে, অর্ধভেদ্যতে শুধুমাত্র একটাকে এন্ট্রি দিচ্ছে, আরেকটাকে বলতেছে যাওয়া লাগবে না, চলে যাও দূরে কোথাও। এরপরে আসি মূলরমের প্রাচীর। মূলরমের কাজটা কি? মূলরমের কাজটা হচ্ছে এই যে উদ্ভিদের সালোক সংশ্লেষণ করা, উদ্ভিদের সালোক সংশ্লেষণ করার জন্য কিসেরও প্রয়োজন হয় বলতো? পানির প্রয়োজন হয়। পানিটা কিভাবে আসে বলতো? সালোক সংশ্লেষণ করতে অনেক কিছুরই প্রয়োজন হয়, এর মধ্যে একটা প্রয়োজনীয় উপাদান হচ্ছে পানি। এই পানিটা থাকে কোথায়? এই পানিটা মূলত থাকে তোমার মাটিতে। তো মাটি থেকে কিভাবে আসে মূলত বলতো? মূলের সাহায্যে শোষণ করে নেয় না পানিটা? মূলত সব কিছু ভিতরে নিয়ে যাওয়াটাই হচ্ছে শোষণ প্রক্রিয়া। একজনকে দেখছিলাম শোষণ এবং ইম্বাইব বিষয় নিয়ে প্রশ্ন করছিলাম, তো শোষণের কনসেপ্টটা কিন্তু এটাই, ঠিক আছে। তাইলে মূলরমের যে প্রাচীরটা সেটাও কি বলতো? ভেদ্য। নিচের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? সেটা কি জাইলেম টিস্যু, সেটা কি ফ্লোয়েম টিস্যু, সেটা কি নিম্নমুখী পরিবহন নাকি উচ্চমুখী পরিবহন? কি হবে বলতো? জাইলেম টিস্যু। কেন বলতো? জাইলেমের কাজটা কি? জাইলেমের শব্দটার দিকে তুমি যদি একটু ভালো করে তাকাও, জাইলেম, দেখো তো এর ক্ষেত্রে একটা বর্গীয় জ আছে, একটা ল আছে, এই দুইটা মিলে কি হয়? জল। এই জলটা আসে কোথা থেকে বলতো? এটা যদি একটা গাছ হয়, এই গাছের এই যে এই অংশটাতে কি থাকে? জলটা থাকে না? তাহলে এই জলটাকে কি করবে? জাইলেম টিস্যু এরকম পরিবহন করে করে তার বিভিন্ন পাতার মধ্যে তোমার নিয়ে যায়। এখন এটা কিভাবে তৈরি হবে বলো তো? তোমার যখন প্রস্বেদন হয়ে পানিটা বের হয়ে যায় পাতার মধ্যে দিয়ে, তখন পাতার মধ্যে পানির একটা চাহিদা সৃষ্টি হয়, এবং এই পানির চাহিদা একটা কোষ থেকে আরেকটা কোষ, আরেকটা কোষ থেকে আরেকটা কোষ, এই যে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এবং তাহলে নিচের কোনটি অভিস্রবণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত? মূলত জাইলেম টিস্যু। কারণ প্রস্বেদনের মাধ্যমে পাতা থেকে যখন পানি বের হয়ে যায়, পাতার মধ্যে পানির একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলতেছি? আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটা কি? অভিস্রবণ। এবং এই অভিস্রবণটা যখন তৈরি হলো, তখন পানির চাহিদা পূরণের জন্য কে এসে সহায়তা করলো? জাইলেম টিস্যু। তাহলে অভিস্রবণের সাথে কে সম্পর্কিত? জাইলেম টিস্যু। এই পর্যন্ত ক্লিয়ার? একটু বলেন আপুকে কমেন্টে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে।
কলেরধর্মী পদার্থ কি? কলেরধর্মী পদার্থের সাথে একটা প্রক্রিয়া খুব ওতপ্রোতভাবে জড়িত। এটা এমন একটা প্রক্রিয়া করার জন্য এমন কিছু উপাদান থাকে যেটা কি করে বলতো, ওই পদার্থগুলোকে নিজের ভেতর নিয়ে নেয় বা শোষণ করে নেয়। ঠিক আছে, কলেরধর্মীর একটা উদাহরণ হচ্ছে তোমার বৃষ্টির দিনে তুমি যদি কাঠের দরজার দিকে একটু লক্ষ্য করো, কাঠের দরজাগুলো কি হয় বলতো, একটু ফুলে ওঠে না? কেন বলতো কাঠের দরজাগুলো কেন ফুলে ওঠে? কারণ কাঠ হচ্ছে একটা কলেরধর্মী পদার্থ। সে কি করে, বৃষ্টির দিনে ভেজা পানি আসে, সেটাকে সে কি করে তার ভেতর নিয়ে নেয়। যখন একটা জিনিস তার ভিতর চলে যাচ্ছে তখন কি হচ্ছে বলতো, এই জিনিসটা ফুলে উঠতেছে। ঠিক আছে, উদাহরণ দিয়ে মনে রাখবা এই প্রক্রিয়াগুলো, তাহলে আর ওলট পালট হবে না। ঠিক আছে, একটু বাস্তব উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে কি বললাম আপু, বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে, কাঠের একটা দরজা দেখবা ফুলে গেল। কেন ফুলে গেল? কারণ বৃষ্টির দিনে ওই যে বৃষ্টির পানিটা আসে, কাঠের দরজাগুলা সেই পানিটাকে ভিতরে শোষণ করে নিচ্ছে। শোষণ করে নেওয়ার জন্য তার কি হচ্ছে, জিনিসটা ফুলে উঠতেছে। এই প্রক্রিয়ার যে উপাদানগুলো সেগুলোকে আমরা বলি কলেরধর্মী, প্রক্রিয়াটাকে বলি ইমবাইবিশন। তো কলেরধর্মী পদার্থ কি আছে, তোমাদের বইতে যেমন দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে স্টার্চ আরেকটা হচ্ছে জিলেটিন। যদি পরীক্ষাতে কখনো কাঠ চলে আসে সেটাও কিন্তু একটা কলেরধর্মী পদার্থ, মনে রেখো। ঠিক আছে, ওকে। এরপরে কলেরধর্মী পদার্থ স্টার্চ, সেলুলোজ, জিলেটিন কি হবে? তিনটাই কারেক্ট অ্যান্সার। উদাহরণগুলো এই চ্যাপ্টার থেকে তুমি যখন পড়বা, তোমার প্রথম কথা ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছদনের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কোথায় কি কি কাহিনী ঘটতেছে, কারণ এখান থেকে ঘটনা ভিত্তিক এমসিকিউ চলে আসে। দ্বিতীয়টা হচ্ছে এই যে ভেদ্য পর্দা, অভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, এগুলোর যে উদাহরণ সেগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, এবং একই সাথে কলেরধর্মী পদার্থ আরও নানাবিধ পদার্থ যে আছে সেগুলোর উদাহরণগুলো একটু মনে রাখতে হবে এমসিকিউতে ভালো করার জন্য। আচ্ছা, প্রচ্ছদন প্রধানত কোনটির মাধ্যমে হয়? তিনটা জিনিস পারি আমরা, তাই না? প্রচ্ছদন একটা হচ্ছে পত্ররন্ধ্র, ত্বকীয়, আরেকটা লেন্টিকুলার। এর মধ্যে 90 থেকে 95% তোমার প্রচ্ছদন হয়ে থাকে তোমার পত্ররন্ধ্রের ভেতর। কেন পত্ররন্ধ্রের ভেতর? তুমি যদি একটা পাতা চিন্তা করো, এই যে এই পাতাগুলার মধ্যে তোমার এরকম ক্ষুদ্র 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 অনেক অনেক রন্ধ্র থাকে, যেগুলোকে আমরা কি বলতেছি? পত্ররন্ধ্র। পাতার পুরোটা অংশ জুড়েই পত্ররন্ধ্র বেশি থাকে, তাই সেটার মাধ্যমে পানিও বের হয়ে যায় অনেক দ্রুত। এর জন্য তোমার প্রচ্ছদন প্রধানত কোনটির মাধ্যমে হয়? সেটার অ্যান্সার কি হবে? পত্ররন্ধ্র। ওকে, ওকে। উদ্ভিদের একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া এক্স যা সম্পন্ন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে, তাহলে এটা কি হবে বলতো? এক্স প্রক্রিয়াটা কি? পাতার মাধ্যমে হয়ে থাকে, পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে। সেটা কি? সেটা কি? পানি বের হয়ে যাওয়া বা পানি নির্গমন। উদ্ভিদের একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া যা সম্পন্ন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে, বুঝে গেছি প্রক্রিয়াটা কি? প্রচ্ছদন, রাইট? এখন এই প্রচ্ছদনটা তোমার কোন কোন রন্ধ্রটি দ্বারা হতে পারে? বহিঃত্বকীয়, রক্ষী কোষ, সহকারী কোষ। মনে রাখবা, সহকারী কোষ প্রচ্ছদনে কোনো ভূমিকা পালন করে না, বহিঃকোষীয় এবং কি রক্ষী কোষীয়টাই মূলত প্রচ্ছদনে অংশগ্রহণ করে, সহকারী কোনো কিছুই এখানে লাগে না। ওকে, এবার এটা দেখি কারা কারা বলতে পারে। খুবই বাচ্চা কালের একটা পড়া, কোনটি উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভিল? দেখি কমেন্টে বলো ঝটপট। দেখি 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 কারা পারে। ওকে, ছটপট। আচ্ছা, সেটা কি? সেটা হবে প্রচ্ছদন। খুবই ছোটবেলার একটা পড়া, ঠিক আছে? প্রচ্ছদনকে নেসেসারি ইভিল বলা হয় কেন? আমরা জানি প্রচ্ছদনের মাধ্যমে অতিরিক্ত পানি বের হয়ে যায়, কিন্তু এই অতিরিক্ত পানির থেকে যদি কিছু পরিমাণে উদ্ভিদের প্রয়োজনীয় পানিও বের হয়ে যায়, কি হবে?
উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে না। উদ্ভিদ যদি খাবার তৈরি না করতে পারে একসময় কি হবে, সে ডেড হয়ে যাবে। আচ্ছা, পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে ছড়ায় পড়ার যে কাজ, সেটার সাথে কোনটা সম্পর্কিত? পরিশোষণ, পরিচলন, প্রচ্ছেদন, পরিবহন। কি হবে? পরিবহন। পরিবহন না হলে কি হবে বলো তো? তোমার মূলত এটা যদি একটা গাছ হয়, এটা যদি তোমার একটা গাছ হয়, গাছ, এই গাছে তোমার কি হলো? প্রথমে এখানে পানি ছিল, এই পানিটাকে কি করবে বলো তো? জাইলেম এসে পানিটাকে নিয়ে এইভাবে উপরে নিয়ে গেল। তারপর কি হবে বলো তো? এই যে চারিদিকে ছড়ানোর যে কাজটা, সেটা আবার কে করতেছে? আরেকটা টিস্যু আছে, সেটাকে আমরা বলে থাকি ফ্লোয়েম টিস্যু। তো মূলত পরিবহনের কাজটাই তো এখানে মেইন, তাই না? খাবারটা যদি নিচে তৈরি হয়ে নিচে পড়ে থাকে কিছু তো হবে না, তাই না? সেটাকে কি করতে হবে? চারিদিকে ছড়িয়ে পড়তে হবে। তো সেটার জন্য কে হেল্প করে? পরিবহন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? অনেকে বলতেছো কি সি, সি হবে না, কারণ প্রশোধনের মাধ্যমে তোমার পানিটা বের হয়ে যাচ্ছে, পানির একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, কিন্তু খাবার প্রস্তুতের সাথে এটা ওভাবে জড়িত না। পানিটাকে নিয়ে আসে, প্রশোধনের কারণে পানির যে ঘাটতিটা হয় সেটা পূরণের জন্য পানি নিয়ে আসে, পানি উপরে উঠে আসে, কিন্তু খাবারটা যখন তৈরি হচ্ছে সেটাকে কি করতে হবে? চারিদিকে ছড়িয়ে পড়তে হবে। তো সেটার কাজটা করে থাকে মূলত পরিবহন। ওকে, উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি পাতায় পরিবাহিত হয় কোন টিস্যুর মাধ্যমে? আপু শুরুতেই বলে ফেলছি, দেখি বলো তো কি হবে? জাইলেম, ফ্লোয়েম, কিউটিকল, ভাজক টিস্যু। একটা তো শর্ট ট্রিক্স আপু বলে দিলাম। ওকে, ইয়েস, কারেক্ট অ্যান্সার হবে কি? জাইলেম। ভেরি ভেরি গুড। আচ্ছা, এখন আমরা এমসিকিউ বুঝতে পারছি, তাহলে এই চ্যাপ্টার থেকে কোন কোন অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য? প্রথমটা হচ্ছে আপু অলরেডি বলে ফেলছি, ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদনের পার্থক্যকরণ। তারপরে হচ্ছে তোমার গুরুত্ব পড়বা, কলের ধর্মী কোনগুলা, ভেদ্য, অভেদ্য, অর্ধভেদ্যর পার্থক্য, এগুলো থেকে অনেক অনেক এমসিকিউ চলে আসে। এবার একটা শর্ট কোশ্চেনের দিকে তাকাই, ব্যাপনের প্রয়োজনীয়তাটা কি? এই যে এতক্ষণ ধরে ব্যাপন ব্যাপন পড়তেছি, এখন এটা কেন প্রয়োজন? প্রথম কাজ হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়ার দ্বারা অক্সিজেন, যেটা সারা জীবন অচল, না তোমার ফুসফুস কাজ করবে, না তোমার খাবার ভেঙে সেখান থেকে তুমি শক্তি পাচ্ছ। তাহলে ব্যাপন ক্রিয়ার দ্বারা কি হচ্ছে? তোমার অক্সিজেনটা কোষে প্রবেশ করতেছে, এবং অক্সিজেনটা প্রবেশ করার সাথে সাথে এই যে বিশ্রী জিনিসটা কার্বন ডাই অক্সাইড, সে কি হয়ে যাচ্ছে? শরীর থেকে বের হয়ে যাচ্ছে। ইজি। এরপরেরটা কি? উদ্ভিদ দেহে শোষিত পানি বাষ্প আকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। কেন বলো তো? পানি বের হয়ে যাচ্ছে, পাতায় পানির ঘনত্বটা কি থাকে? বেশি। পরিবেশে কি থাকে? কম। কি হয়? পাতা থেকে পানিটা বের হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বেশি থেকে কমের দিকে চলে যাচ্ছে না? পাতায় যখন পানিটা ছিল একদম টপে, ঘনত্বটা তো তোর বেশিই ছিল, বাহিরে কি ছিল? পরিবেশের ক্ষেত্রে ঘনত্বটা কম ছিল, কি হয়ে গেল? বেশি থেকে কমের দিকে চলে গেল, এবং এই প্রক্রিয়াটাকে আমরা তখন কি বলতেছি? ব্যাপন। তাহলে ব্যাপনের প্রয়োজনীয়তা আসলে পারবো। ওকে, এরপরে আসি অভিস্রবণ বলতে কি বুঝো? অভিস্রবণ আপু বারবার বলে ফেলছি, কি হবে? দ্রব্যর যে দাব্যকটা থাকে সেটা কি করে? কম থেকে বেশির দিকে চলে যায়, সেটাকে অভিস্রবণ বলে থাকি। উদাহরণ একটা দিয়ে দিতে পারো আপু, কিসমিসের কথা বলছে, পানির মধ্যে কিসমিস দিয়ে দিলে কি ঘটনা ঘটতেছে? সিম্পল। আচ্ছা, মাছের পটকাকে অর্ধভেদ্য পর্দা কেন বলা হয়? প্রথম যে কাজটা হবে তোমার, অর্ধভেদ্য পর্দা কাকে বলে সেটা একটু লিখবা। আপু অলরেডি বলে ফেলছি, যেই পর্দার মধ্য দিয়ে কি হবে বলো তো? দ্রাবক যাবে, কিন্তু কি দ্রব যাবে না। তাহলে মাছের পটকাটাও সেম, যে দ্রাবকটার ভেতর দিয়ে যাবে, কোনো দ্রব্য এটার ভেতর প্রবেশ করতে পারবে না, এর জন্য এটাকে আমরা কি বলতেছি? অর্ধভেদ্য পর্দা। সিম্পল। এটা লিখে নিতে পারো চাইলে।
ওকে, এরপর আসি সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শ্বসন। এটার একটা এসএস তোমরা নিয়ে ফেলো প্রথমেই। সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শ্বসন খুবই গুরুত্বপূর্ণ, যদিও তোমরা ক্লাস স্লাইড এবং সাজেশন পেয়ে যাবে, টেনশনের কিছু নাই। তো সক্রিয় শোষণটা কি? যে শোষণ প্রক্রিয়ায় তোমার শক্তি ব্যবহার করে কাজটা সম্পাদিত করতে হয়, আর যে প্রক্রিয়াটার ক্ষেত্রে তোমার শক্তির প্রয়োজন হয় না সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় মানে হচ্ছে শক্তির প্রয়োজন, নিষ্ক্রিয় মানে শক্তির প্রয়োজন নেই, সিম্পল। তারপরে কি তোমার সক্রিয় শোষণ কিভাবে ঘটে থাকে? মূলত বেশি থেকে কমের দিকে। আর তোমার সক্রিয় শোষণটা কি হচ্ছে? বেশি থেকে কমের দিকে, কিন্তু নিষ্ক্রিয়টাতে কি হচ্ছে? কম থেকে বেশির দিকে, জাস্ট উল্টা ঘটনা ঘটবে, একটা মনে রাখলেই যথেষ্ট। ওকে, এসএস নিয়ে ফেলি। ওকে, এবার আসি হাইড্রোফিলিক পদার্থ। শব্দটাকে একটু ভেঙে শিখাই, ঠিক আছে? হাইড্রো শব্দটা যখন তুমি পড়বা তখন মনে রাখবা পানি, আর ফিলিক তার মানে হচ্ছে পছন্দ করে। তাহলে একসাথে বললে কি হবে? হাইড্রোফিলিক শব্দটার অর্থ H2O, বা পানি পছন্দ করে এমন পদার্থকে আমরা কি বলি? হাইড্রোফিলিক পদার্থ বলে থাকি। খুবই সিম্পল। ওকে, এরপর আসে আমরা কিভাবে সেন্ট বা আতরের সুবাস পাই। খুবই কমন একটা কথা, সেটা হচ্ছে ব্যাপনের জন্যই মূলত আমরা এটা পেয়ে থাকি। কারণ ব্যাপনে কি হয়? দ্রব বেশি থেকে কমের দিকে চলে যায়। এটা কিন্তু আপু জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, পরীক্ষার খাতায় কি আবার এভাবে অ্যারো অ্যারো দিয়ে লিখো না, সুন্দরভাবে লাইন করে লিখে ফেলো। কিভাবে লিখবা সেটাও এখানে দেয়া আছে, যে ঘরে সেন্ট বা আতর ছড়ালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে, এটি ব্যাপনের কারণে ঘটে। সেন্ট বা আতরের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় সম্পূর্ণ ঘরে কম ঘনত্ব সম্পন্ন স্থানে ছড়িয়ে পড়ে, তাই সমস্ত ঘর কি হয়? সুবাসে ভরে যায়, এবং এভাবে আমরা কি পাই? সেন্ট বা আতরের সুবাস পাই। ওকে, প্রস্বেদন প্রক্রিয়ায় উদ্ভিদের পানি পরিত্যাগ ব্যাখ্যা করো। কি হয় জিনিসটা? মূলরমের সাহায্যে মাটিতে থেকে শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার খাদ্য তৈরির প্রক্রিয়া কি করে? ব্যবহার করে। বিপাকীয় কাজ বলতে খাদ্য তৈরি করা, আরো নানাবিধ যে টুকটাক কাজ আছে সেগুলাতে সে ব্যবহার করে। তো আরো পানি তো থেকে যায়, এই পানি তো ভালো না, বেশি কিছুই তো ভালো না। তোমার এখন শরীরে প্রতিদিন মনে করো তোমার জীবনের জন্য 3টা ডিম প্রয়োজন, তুমি এখন যদি আরো 2টা ডিম কিনে রাখো, তোমার বাসায় ফ্রিজ টিজ নাই বা কোনো ব্যবস্থা নাই, কি হবে? নষ্ট হয়ে যাবে না? তো এর থেকে ভালো কি ওই ডিমগুলা কাউকে দিয়ে দাও। তো এ কি করে? উদ্ভিদ কি করে? ওই অতিরিক্ত পানিটা বাষ্প আকারে বের করে দেয়। তো এই যে বাষ্প আকারে বের করে দেয়, সেটা কিসের জন্য সম্পন্ন হয় বলো তো? ওই তো তোমার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, এবং এটার কারণে কি হচ্ছে? উদ্ভিদের উপকার হচ্ছে। এটুকুই লিখবা। এবার আসেন একটু সৃজনশীল প্রশ্ন সলভ করি নাকি? তোমরা তোমাদের দেখি এটুকু অবধি কি আমরা ক্লিয়ার? এমসিকিউ, শর্ট কোশ্চেন, কনসেপ্টগুলো কি ধরতে পারতেছি আমরা? একটু বলেন আপুকে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, কি বলছে সিকিউ? প্রথম যে শর্ট কোশ্চেন আমাদের সৃজনশীল প্রশ্ন, রানার মা রমজান মাসে ইফতারের জন্য প্রতিদিন সকালে শুকনা ছোলা পানিতে ভিজিয়ে রাখেন, বিকালে ছোলাগুলো ফুলে উঠে। বুঝতে পারতেছি কোন প্রক্রিয়ার দিকে যাচ্ছে। তার মা ইফতারের জন্য শরবত তৈরির সময় পানিতে গ্লুকোজ দেওয়ার পর সেটা কি হয়ে গেল? অদৃশ্য হয়ে গেল। 2টা পয়েন্ট আন্ডারলাইন করি, একটা হচ্ছে ছোলাগুলো ফুলে ওঠে, আরেকটা কি? পানিতে গ্লুকোজ দেওয়ার পর তা অদৃশ্য হয়ে গেল। প্রথম প্রশ্ন, দ্রাবক কাকে বলে? সোজা ভাষায়, দ্রবণের মধ্যে যেটির পরিমাণ সর্বোচ্চ
অবস্থায় থাকে এবং তরল সেটাকে আমরা কি বলে থাকি, দ্রাবক বলে থাকি। ইমবাইবিশন কি? ইমবাইবিশন এমন একটি প্রক্রিয়া যেখানে কলোয়েডধর্মী পদার্থ কি করে, জলীয় জিনিসকে ভেতরে শোষণ করে নেয়। উদাহরণ কি কি হতে পারে, স্টার্চ, জিলেটিন, সেলুলোজ, আপু যে উদাহরণ দিলাম কাঠ। ওকে, এরপরে ছোলাগুলো ফুলে ওঠার কারণটা কি? অনেকটা কিসমিসের মতো মনে হচ্ছে না ঘটনাটা? কিসমিসেও তো আপু বলছিলাম যে কিসমিসের ভেতর শর্করা থাকে, শর্করার অণুগুলো খুব ঘনত্ব অবস্থায় থাকে। তুমি যখন পানির ভেতর দিচ্ছ, পানিটার এখানে ঘনত্ব কি ছিল, শর্করার কম। এই তো প্রথমে কারেক্ট অ্যান্সার দিছে নীলুফার, একদম সঠিক। সেটা কি হচ্ছে, সেটা মূলত হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এই তো পেরে গেছো তোমরা। এই প্রশ্নটা কিভাবে লিখবা, সৃজনশীল লেখার কিছু নিয়ম আছে, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় আমরা শুনবো। প্রথম যে কাজটা হবে, তোমার এই প্রশ্নটা উত্তর করার সময় প্রথম লাইনে তুমি লিখে ফেলবা ছোলাগুলো ফুলে ওঠার কারণ অভিস্রবণ প্রক্রিয়া। ওকে, এক লাইনে তুমি এটা লিখে ফেললা। পরের প্যারাতে তুমি অভিস্রবণ প্রক্রিয়া কাকে বলে সেটা একটু ব্যাখ্যা করবা। 3 নাম্বার প্যারাতে তোমার কাজ হবে অভিস্রবণ প্রক্রিয়াটা তুমি যে ব্যাখ্যা করলা সেটার সাথে তোমার এই ঘটনাটার মিল কোথায় সেটা লিখে ফেলবা। আপু তো বলেই দিছি, শর্করার ঘনত্ব বেশি, কি হয়, পানিটা কম থেকে বেশির দিকে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো, সেই ক্ষেত্রে অভিস্রবণ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। বাস, তুমি পেয়ে যাবা 3-এ 3। এরপরে আসি, রানার মা তৈরিকৃত পানীয়টির প্রক্রিয়া কি? খুবই সিম্পল, খুবই সিম্পল। প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন, সেটা তো বুঝতে পারছি। এখন ব্যাপনের কাজগুলা কি? অনেকগুলা কাজ আমরা ইতিমধ্যে এমসিকিউ সলভ করতে করতে শিখেও ফেলছি। কি কি? প্রথমটা কি ছিল বলো তো, তোমার অক্সিজেন কোষের মধ্যে প্রবেশ করা, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া। 1 নাম্বার পয়েন্ট ডান। 2 নাম্বার পয়েন্টটা কি হয়, ওই যে প্রস্বেদনের মাধ্যমে অতিরিক্ত পানিটা কি বের করে দিল, সেটাওকে বের করতে সহায়তা করলো, সেটা কি ব্যাপন প্রক্রিয়া। এবং এই কাজগুলা করার জন্য কি হচ্ছে, উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও সম্পন্ন করতে পারতেছে, সব উপাদান তার মধ্যে আসতেছে, সে যখন খাদ্য তৈরি করতে পারতেছে তার জীবনটাও সুন্দরভাবে চলতেছে। উদ্ভিদ যদি ভালো থাকে, উদ্ভিদ যদি ফল দেয়, তাহলে আমরাও ভালো থাকবো। এই জিনিসগুলা জাস্ট একটু গুছিয়ে গুছিয়ে তোমার লিখতে হবে, ঠিক আছে? ওকে, আর আবারও বলতেছি, তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, এখন থেকে সৃজনশীল প্রশ্ন লেখার প্র্যাকটিস শুরু করে দাও। 20 মিনিটের মধ্যে চেষ্টা করবে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করার, এবং তোমার খাতাটার উপস্থাপন কিন্তু সুন্দর করার চেষ্টা করবে। বৃত্তি পরীক্ষাতে তোমার খাতার প্রেজেন্টেশনটা, তুমি খাতাটা কিভাবে উপস্থাপন করছো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যখন সৃজনশীল প্রশ্নটা লিখছো তখন চেষ্টা করবে যে এত নং প্রশ্নের উত্তর, তারপর ক খ গ ঘ একটু নীলকালির কলম দিয়ে লিখার, এবং একই সাথে একটু প্যারা করে করে জিনিসগুলো লিখবে। আর লাস্ট ক্লাসে আপু যেমন বলেছি যে বৈশিষ্ট্য বা এমন কিছু জিনিস যেগুলো তুমি পয়েন্ট আকারে লিখতে পারো সেগুলো চেষ্টা করবে পয়েন্ট আকারে লিখার। আর যদি ছোটোখাটো কোনো চিত্র তুমি পারো সেটাও একটু এঁকে দেওয়ার চেষ্টা করবা। সুন্দর মতো চিত্রটা আঁকার পর নিচে লিখে দিবা যেটা কোন চিত্র, ঠিক আছে? একটু গুছিয়ে তোমার লিখতে হবে। এবং এই তুমি যদি একদম প্র্যাকটিস না করে পরীক্ষার দিন যে বসো, কখনোই সম্ভব না। আর তোমাদের যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের বিজ্ঞান এবং সমাজ পরীক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একই দিনে, 2টা পরীক্ষা একই দিনে, তো মাথাও গরম থাকবে। তো চেষ্টা করবা আগে থেকে এগুলা ভালো করে প্র্যাকটিস করে যাও, এবং প্র্যাকটিসটা এখন থেকেই শুরু করে দাও, ঠিক আছে? ওকে, কারা কারা প্রিপারেশন নিচ্ছেন এভাবে একটু দেখে আপুকে জানান, নাকি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেন যে আপু যা ইচ্ছা বলুক, আমি আমার মতোই চলবো, কোনো প্র্যাকটিস করব না, পরীক্ষার হলে যেই আমি দেখাবো ধামাকা। এটা হয় না কখনো, প্র্যাকটিস তোমার আগে থেকেই করতে হবে। ওকে, সেরা সেরা অনেকেই দেখতে পাচ্ছি, তাহলে খুবই সিনসিয়ার পড়াশোনা হচ্ছে তাহলে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এরপরেরটা একটু তাকাই আমরা সৃজনশীল প্রশ্নটা, সেটা হচ্ছে রাতুল তার ফুল বাগানে পানি দিচ্ছিল, খুব ভালো কথা। তখন রাতুলের ভাই রাতুলকে প্রশ্ন করে বসলো গাছে পানি দিলে গাছ কিভাবে তা গ্রহণ করবে, এবং রাতুল বলল তার মূল দ্বারা পানি শুষে নেয় এবং অতিরিক্ত পানি পাতা দিয়ে বের করে দেয়। প্রথম প্রশ্ন আসে ব্যাপন চাপটা আসলে কি? ব্যাপন চাপটা হচ্ছে তোমার ব্যাপন প্রক্রিয়ায় তো অনেক অণুপরমাণু থাকে,
গতিশক্তির কারণে যে সংঘর্ষটা হয়ে যায় সেটাকে কি বলে থাকি? ব্যাপন চাপ। এবার আসি, কি বলেন তো? দেখা যাচ্ছে না? দেখা তো যাওয়ার কথা। অল ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ইমবাইবিশন প্রক্রিয়াটা কি? অলরেডি আপু বলে ফেলছি, কলরধর্মী পদার্থ যে প্রক্রিয়ার মাধ্যমে তরল জাতীয় জিনিস ভেতরে শোষণ করে নিচ্ছে সেটাকে আমি কি বলতেছি? ইমবাইবিশন। এবার আসি গ নাম্বার প্রক্রিয়াটাতে, মানে প্রথম যে প্রক্রিয়াটা, রাতুল যখন তার ভাইকে প্রশ্ন করলো, সে বলল যে তারা মূল দ্বারা পানি শুষে নেয়। তাহলে এই প্রক্রিয়াটা কোনটা আসবে বলো তো? মূল রম দ্বারা পানি শোষণ, ঠিক আছে? এবং এই প্রক্রিয়াটা তুমি যখন এটার অ্যান্সার করবা, তোমার বইতে দেখবা এরকম সুন্দর মতো একটা মূলরমের চিত্র দেয়া আছে। এই চিত্রটা একটু ঝটপট এঁকে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? এবং আরেকটা চিত্রও কিন্তু বইতে আছে, এভাবে কোষস্থ পানির মধ্যে কি কি হয়ে থাকে, একটা থেকে যে আরেকটার মধ্যে চলে যাচ্ছে, সেই চিত্রগুলো জাস্ট ছোট্ট করে এঁকে দিলেই হবে। একদম তোমার বইয়ের মতো হুবহু হতে হবে না, টিচারকে বুঝাতে পারলেই তুমি মার্কস পেয়ে যাবা। জাস্ট একটু সুন্দর করে আঁকবা। ওকে, আচ্ছা, এরপর আসি হচ্ছে উদ্দীপকের দ্বিতীয় প্রক্রিয়াটি। যেমন হচ্ছে কি করতেছে? অতিরিক্ত পানি পাতা দিয়ে বের করে দেয়। তো অতিরিক্ত পানি পাতা দিয়ে বের করে দেয় কোন প্রক্রিয়া? ভেরি সিম্পল, প্রশোধন প্রক্রিয়া। তারপর আমরা কি আপু যেভাবে বললাম সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হবে সেভাবে লিখে ফেলবা। আর যদি তোমাদের আরো বেশি প্রয়োজন হয়, তোমরা কিন্তু লেকচার যে শীটটা আছে সেখানে কিন্তু প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া আছে কিভাবে লিখতে হবে তোমার, ঠিক আছে? ওকে, এরপর একটা দেখি, রিসা শীতে মামার বাড়িতে বেড়াতে গেলে মামার সবজির খামার দেখতে গিয়ে লক্ষ্য করলো যে কিছু গাছ নিস্তেজ, কিছু গাছ সতেজ। সে মামাকে কারণ জিজ্ঞাসা করলো। এ ব্যাপারে মামা তাকে উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ, দেখেন, উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ এবং বাষ্পমোচন প্রক্রিয়ার বর্ণনা দিলেন। ক নম্বরে বলছে প্রশোধন কাকে বলে? পারবো। মাছের পটকাকে অর্ধভেদ্য পর্দা বলা হয় কেন? এটা আপু বলে দিছি কিভাবে অ্যান্সার করতে হবে। তৃতীয় প্রক্রিয়া, তৃতীয় প্রক্রিয়া বলতে এখানে মূলত কিসেকে বোঝানো হচ্ছে বলো দেখি? তৃতীয়, 3 নাম্বার প্রক্রিয়াটা কোনটা হবে? বাষ্পমোচন কিসের কারণে হয়ে থাকে? প্রশোধনের মাধ্যমে হয়ে থাকে। তারপর এটা বলছে প্রথম এবং দ্বিতীয় প্রক্রিয়া। প্রথম এবং দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে তোমার পানি এবং খনিজ লবণ শোষণ। এই ক্ষেত্রে একটা কাহিনী আছে, সেটা তুমি যদি পানিরটা চিন্তা করো, পানি শোষণ করতে না তার খুব একটা কষ্ট করতে হয় না, ঠিক আছে? তার পানির যে কাজটা সেটা করতে তার খুব একটা কষ্ট করতে হয় না, কিন্তু সে যখন খনিজ লবণ নিয়ে চিন্তা করবে তার প্রচণ্ড কষ্ট করতে হয়। কারণ তোমার খনিজ লবণ আয়ন রূপে শোষিত হয় এবং আরেকটা যে সে প্রবলেম তৈরি করে সেটা হচ্ছে সে আংশিক কাজ করে, আংশিক শোষিত হয়, বাকিটুকু কিন্তু শোষিত হচ্ছে না। এই জিনিসটা মনে রাখবা। পানি সব কিছু, কোনো প্রবলেম নাই, পানি তো তরল, তার কাজও তরল, সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। আর খনিজ লবণ কি? সে খুবই জটিল, সে আয়ন রূপে তাকে নিতে হবে এবং কি করতে হবে? পুরোটা আমি গ্রহণও করতে পারবো না, ঠিক আছে? ওকে, এরপরে আসি, প্রজ্ঞার টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ছে, এজন্য সে টবের শুকনো মাটি পানি দিয়ে ভিজিয়ে রাখে। এতে গাছগুলো সজীব হয়ে ওঠে। ভুলবশত পরের দিন দুপুরে সে গাছের একটি ডাল পাতাসহ পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দিল। খুবই অন্যায় কাজ করলো, কিন্তু পরবর্তীতে সে দেখতে পেল কি পলিথিনের ভেতরে বিন্দু পানি জমে আছে। ইমবাইবিশন কি? পারবো আমরা। ফুলের সুবাস কিভাবে ছড়িয়ে পড়ে? ব্যাপন প্রক্রিয়া অবশ্যই। উদ্ভিদের উল্লেখিত গাছগুলো সজীব হওয়ার কারণটা কি? দেখি একটু বলেন কমেন্টে আপুকে। কি হবে বলেন বলেন বলেন, কি হবে? সতেজ কেন হয়ে উঠলো? একটা জিনিস যখন রুক্ষ থাকে সে সতেজতা পায় কখন? যখন তার প্রয়োজনীয় জিনিসটা চলে আসে তার কাছে। প্রয়োজনীয় জিনিসটা কি উদ্ভিদের ক্ষেত্রে? পানি। সে যখন পানিটা পেয়ে গেল তখন সে কি হয়ে গেল? মানে একদম সজীব হয়ে উঠলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন প্রক্রিয়াটা বর্ণনা করব? অবশ্যই পানি শোষণ যে প্রক্রিয়াটা আছে সেটা আমাদের বর্ণনা করতে হবে। এরপরের প্রক্রিয়াটা আসি,
কখনো উদ্দীপকের দ্বিতীয় শরীরবৃত্তীয় প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য প্রয়োজনীয় হলেও কখনো কখনো তা উদ্ভিদের মৃত্যুর কারণ হয়। এই যে পলিথিনের পরিমাণে বিন্দু বিন্দু পানি জমেছিল সেটা আসলে কি? এটা উত্তর দিয়ে ফেলেন আপুকে। গ নাম্বারটা কিন্তু তোমাদের পানি শোষণ ঠিক আছে, বাট পানি শোষণের জন্য কোন প্রক্রিয়াটা মূলত কাজ করে বাবা? সেটা তো অভিস্রবণ, ব্যাপন না। অভিস্রবণ প্রক্রিয়ায় তাদের পানির একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন পানিটা নিয়ে আসে। আপু মাত্রই বলছি তোমাদেরকে একটু আগে, তাই না? একটু আগে আপু বুঝাইছে না যে কেন হয়? প্রশোধনের মাধ্যমে পানিটা তো বের হয়ে গেল, একটা আকাঙ্ক্ষা তৈরি হলো, পানিটাকে নিয়ে আসলো। তো ওই যে কোষের যে একটা চাপ তৈরি করে সেইটা কিসের জন্য হলো? অভিস্রবণ। আর শেষের প্রক্রিয়াটা কি হবে, যেটা তোমরা সব ম্যাক্সিমামই কারেক্ট অ্যান্সার ধরছো, সেটা কি? প্রশোধন। ঠিক আছে, আবার বলতেছি কনফিউজড হয়েও না। যখন সজীব হয়ে ওঠার জন্য পানির প্রয়োজন, পানিটা আসতেছে কিভাবে? সেটা আসতেছে অভিস্রবণ প্রক্রিয়ার। অভিস্রবণ কোষের চাপ সৃষ্টি করে, সেটার কারণে পানিটা পাতার মধ্যে চলে আসে। আর যখন বলবে বিন্দু বিন্দু পরিমাণ পানি বা কিছু পানি উঠে যাচ্ছে, সেটা হচ্ছে প্রশোধন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টার শেষ, এবার চলেন দ্বিতীয় চ্যাপ্টারে চলে যায়, সেটা হচ্ছে বংশবৃদ্ধি। মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি? এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি এমসিকিউ আসবে। এই চ্যাপ্টারে তোমার প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ 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 এর জন্য খুব ভালো করে পড়তে হবে। পারলে একটা কাজ করতে পারো, খাতায় খুব সুন্দর করে তুমি লিখতে পারো যে এরকম এক একটা করে হেডিং দিবা, মূলের মাধ্যমে, তারপরে ছকের এখানে লিখবা কাণ্ডের মাধ্যমে, এই পাশে দাও পাতার মাধ্যমে, তারপরে উদাহরণগুলা লিখে ফেলো। দেখবা একটা ছক করে তুমি যদি পড়ো, জিনিসগুলা মনেও থাকবে এবং এমসিকিউ অ্যান্সার করতেও তোমার জন্য ইজি হবে। ঠিক আছে, যেহেতু এই চ্যাপ্টারে অনেক এমসিকিউ, এত উদাহরণ মনে রাখা সম্ভব না। কি করবো, আমরা একটু ছক আকারে পড়ার চেষ্টা করব। আচ্ছা, মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি? অবশ্যই পটল, রাইট? আচ্ছা, মূলের মাধ্যমে প্রজনন হয় কোনটি? দেখো শব্দগুলা, এই এমসিকিউ গুলা দেওয়ার একটাই কারণ তোমাদের শব্দগুলার সাথে পরিচিতি হওয়া। দেখো আগের প্রশ্নটাতে কি বলছে? বংশবৃদ্ধি করে। এই ক্ষেত্রে কি বলছে? প্রজনন হয় কোনটি। একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরায় দেওয়া। এরকম প্রশ্নগুলাই কিন্তু বৃত্তি পরীক্ষা অনেক আসে, তো এগুলো একটু ভালো করে মাথায় রাখবা। পটল। সেগুন উদ্ভিদের প্রজনন হয় কোনটির সাহায্যে? মূলের সাহায্যে। উদাহরণগুলো তাহলে আমরা কি পেয়ে গেলাম? যদি আমি ছকের মধ্যে বসাই, মূলের মাধ্যমে কোনটা? পটল, সেগুন, পেয়ে গেছি। ওকে, আর তোমরা অন্য কোনো চ্যাপ্টারের এমসিকিউ সলভ করো বা না করো, এই চ্যাপ্টারের যত এমসিকিউ পারো শুধু সলভ করতে থাকো, কারণ এই চ্যাপ্টার থেকে ঘুরায় পেঁচায় অনেকভাবে এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে দিবে, কারণ অনেক উদাহরণ তোমার অফসেট, স্টোলন, বুলবিল, টিউবার, কন্দ, অনেক উদাহরণ, রাইজোম, নানাবিধ উদাহরণ। তো কি করবা, একটু ছক করে করে পড়বা, আর একটু উদাহরণগুলো একটু চোখে মানে একটু চোখ বন্ধ করে স্মরণ করবা যে টিউবার, আচ্ছা তাহলে আলুর কথা চিন্তা করবো, এরকম চোখ বন্ধ করে উদাহরণগুলো একটু মনে রাখবা, তাহলে পরীক্ষার হলে অ্যান্সার করতে তোমার ইজি হয়ে যাবে। ঠিক আছে, কোনটি স্টোলন? পুদিনা। স্টোলন হচ্ছে তোমার এই যে এরকম কিছুগুলাই থাকে না, এদের কিছু কাণ্ডর মতো থাকে, সেগুলোর মাধ্যমে কি হয়ে থাকে? বংশবৃদ্ধিটা হয়ে থাকে। অফসেট দেখা যায় কোনটির মধ্যে? তুমি যদি নৌ ভ্রমণে যাও, দেখবা কতগুলো এরকম পাতা থাকে, যেগুলোকে আমরা জানো কি বলি? এগুলাকে বলা হয় টোপা পানা। এই টোপা পানার তোমার যে কাণ্ডগুলা থাকে চিকন চিকন, ওগুলা কি করে? আস্তে আস্তে তারা বংশবৃদ্ধি করতে সম্পূর্ণ করে। এটার অ্যান্সার কি হবে? কচুরিপানা বা টোপা পানা। অফসেট বলতে একটা জিনিস মনে রাখবা, জলজ উদ্ভিদ। ঠিক আছে, যখনই বলবা অফসেট মনে রাখবা একটু জলজ উদ্ভিদের কথাগুলা। ওকে, পাতার কিনারায় সৃষ্ট মুকুলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কোনটা? পাথরকুচি গাছগুলা তুমি যদি একটু দেখো এমন হয়ে থাকে, একটু এই জাতীয় গাছ। তো এই জাতীয় গাছগুলার এই যে কিনারার অংশগুলা দেখতে পাচ্ছ না,
এই কিনারার অংশগুলা থেকে আস্তে আস্তে কি হয়, আরো কিছু এরকম নতুন নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এই তোমার পাথরকুচি গাছগুলার পাতাগুলো একটু এমন এমন হয়, একটু এরকম ওয়েভ 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 হয়ে থাকে। এই যে এই অংশগুলা, এগুলা মূলত পরবর্তীতে তাদের বংশবৃদ্ধি করতে হেল্প করে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? পাথরকুচি। পরপরাগী, পরপরাগী শব্দ দেখে ভয় পায়ও না, এটা হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগী এমন কিছু উদ্ভিদ যারা কি করে, আকৃষ্ট করে প্রাণীকে। এবং এই ফুলগুলা দেখতে কেমন হয় বলো তো? একটু বড় হয়, সুগন্ধযুক্ত হয়, রঙিন হয়, যেন আমরা মানুষরা বা অন্যান্য প্রাণীরা এদেরকে দেখে অনেক আকৃষ্ট হয়, তাদের কাছে যায়। তখন কি হয়, ওই যে যেই বাহকটা কাছে গেল তার শরীরের মধ্যে পরাগরেণু লেগে যায়। ফুলের মধ্যে আমরা শিখছি না লাস্ট ক্লাসেও, দুইটা অংশ থাকে, একটা কি পরাগরেণু, আর এই পরাগরেণুটা যেতে হয় কোথায়? গর্ভাশয়। কিভাবে যায়? পতঙ্গের ক্ষেত্রে মনে করো পাখি যেয়ে বসলো বা ফুল যেয়ে বসলো বা আমরাই হাতে ধরলাম, তখন কি হবে, ওই যে পরাগরেণুটা হাতে লেগে যায়। তারপর যদি আমরা আরেকটা ফুলকে ধরি, তখন এই পরাগরেণুটা ওই ফুলে যে, ওই ফুলের গর্ভাশয়ে যেয়ে তার নিষেক কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে, ওকে, শিমুল ফুল। এরপর আসি পরপরাগায়ন। দুইটা শব্দ আসবে, একটা হচ্ছে স্বপরাগায়ন এবং আরেকটা আসে পরপরাগায়ন। স্ব শব্দটার মানে কি বুঝি বলেন তো? নিজের। কিভাবে নিজের? একই গাছে একই ফুল। তাহলে পর কি হবে? ভিন্ন গাছ ভিন্ন ফুল। সংক্ষেপ করে মনে রেখেন, স্বপরাগায়ন পরপরাগায়নের উদাহরণ। আচ্ছা, একজন একটু প্রশ্ন করছিলা যে আপু ভিন্ন পরাগী। পরাগায়ন মূলত দুই প্রকার হয়, একটাকে বলি স্ব, একটাকে বলি পরপরাগায়ন। পরপরাগায়নটা হওয়ার জন্য আমাদের অনেক বাহকের দরকার হয়, তো সেই বাহকের মধ্যে আবার অনেকগুলা ধাপ আছে। কতগুলা হয় বায়ু পরাগী, যেগুলা খুবই হালকা হয়, গন্ধহীন হয় এবং উড়ে উড়ে তার পরাগায়নটা সম্পন্ন করতে পারে। আরেকটা হচ্ছে পানি পরাগী, যেগুলা পানির মধ্যে থাকে। আরেকটা তো পতঙ্গ পরাগী, আপু বলেই ফেললাম যে বড় হবে, আকর্ষণীয় হবে, গন্ধযুক্ত হবে। এই তো সিম্পল। ওকে, বুঝছি বুঝছি বুঝছি, ওকে, সেরা সেরা। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? পেঁপে। বইতে খুব সুন্দরভাবে দুইটা উদাহরণ দেওয়া আছে, শিমুল এবং পেঁপে। পরপরাগায়নের দুইটা উদাহরণ দেওয়া। এই উদাহরণগুলো একটু ভালো মতো দেখে যান, হ্যাঁ, যে স্বপরাগায়নের কোন উদাহরণ, পরপরাগায়নের কোন উদাহরণ। খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু পড়ে যান, কনফিউজড হওয়া যাবে না। পারলে নিজেরা এই চ্যাপ্টারের একটা খাতা বানান, ছক করে করে লিখেন উদাহরণগুলা, আর এক্সাম্পলগুলোর একটা ছক বানায় পড়েন, দেখবেন মনে থাকবে। পড়ার কিছু সিস্টেম আছে, যদি আপনি বইটা মানে লাইন টু লাইন লাইন টু লাইন লাইন টু লাইন পড়ে যান, মাথায় বেশিক্ষণ থাকবে না। চেষ্টা করবেন ছক আকারে পড়ার, যেন উদাহরণগুলো আপনার মাথায় থাকে বেশিক্ষণ। ওকে, ওকে, এবার আসি হচ্ছে পরাগায়ন ফল বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। কারণ পরাগায়ন কি করে? ফুল সৃষ্টি করে, নিষেক ঘটায়, জাইগোট সৃষ্টি করে। প্রথম কথা, পরাগায়নে কি হচ্ছে? পরাগায়ন জিনিসটা আসলে কি? মিলন। কিসের মিলন? পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ, এবং এইটার ক্ষেত্রে ফুল সৃষ্টি হওয়ার সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। ফুল সৃষ্টি হয় অন্য প্রক্রিয়ায়, কিন্তু পরাগায়ন যদি বলে দুইটা কাজ হবে। নিষেক, নিষেক শব্দটার মানে কি? যে আপু একটু আগে লিখলাম না, পুং জননকোষ এবং স্ত্রী জননকোষের যে মিলন, এটাই হচ্ছে তোমার মূলত নিষেক। আরেকটা কি? এই যে নিষেকের মাধ্যমে এদের যে অপত্য কোষটা তৈরি হয়, এই যে অপত্য কোষ, এই
অপত্য মানে কি এখনো পুরোপুরি তার গঠন হয়নি, এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি বলে থাকি, জাইগোট। ঠিক আছে, বুঝতে পারছি। পরাগায়ন মানে কি, পুংজনন কোষ স্ত্রী জনন কোষের মিলন প্রক্রিয়াটাকে বলি নিষেক, তার মাধ্যমে যেটা তৈরি হয় সেটাকে বলি অপত্য কোষ, মানে সেটা পরিপক্ক না, যেটাকে বিজ্ঞানের ভাষায় আমি কি বলতেছি, জাইগোট। এবং পরাগায়নের সাথে ফুল সৃষ্টি করার কোনো সম্পর্ক নাই, ফুল তোমার অলরেডি তৈরি হয়, এরপর পরাগায়নটা সম্পূর্ণ হয়। আচ্ছা, এরপরে আসি বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ু পরাগে আপু বলে ফেলছি যে সেগুলা পরাগরেণু হালকা মিলে গেছে, গর্ভমুণ্ড আঠালো, ফুল গন্ধহীন, তিনটাই কারেক্ট অ্যান্সার। পানি পরাগে তাহলে ফুলের বৈশিষ্ট্যগুলা কি, বর্ণ গন্ধ মধুগ্রন্থিহীন, আকারে ক্ষুদ্র, হালকা অসংখ্য, স্ত্রী ফুলের বৃন্ত লম্বা, পুং ফুলের বৃন্ত, এটা হবে বৃন্ত নট বৃত্ত, ছোট। কি হবে কারেক্ট অ্যান্সার, এটা এবং এটা। মধুগ্রন্থিহীন হবে না, ঠিক আছে, মধুগ্রন্থিহীন এই ক্ষেত্রে না। এরপরে এটা খুবই সুন্দর একটা চিত্র, এটা কি বলেন তো, স্ত্রী গ্যামেটের, ঠিক আছে, স্ত্রী গ্যামেটের গর্ভাশয়টা মূলত দেখতে এমন হয়। এই গর্ভাশয়ের তোমার এই যে মাঝের যে রানী, তাকে কি বলে থাকি, ডিম্বাণু। তার পাশে যে দুইজন অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের নামও অ্যাসিস্ট্যান্টের মতো, সহকারী কোষ। এর উপরে যেটা থাকে এটাকে আমরা কি বলি, সেকেন্ডারি নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। আর উপরে তিনটাকে কি বলি, প্রতিপাদক কোষ। এই জিনিসগুলো একটু মনে রাখেন, হ্যাঁ, গর্ভাশয়ের এই জিনিসটা থেকে অনেক অনেক এমসিকিউ চলে আসে, তাই এই জিনিসগুলো একটু ভালো মতো দেখেন। মাঝের অংশটাকে বলা হয় ডিম্বাণু, এটাই হচ্ছে মেইন। নিষেকের ক্ষেত্রে তোমার যেই পুংজনন কোষ আসবে তাকে কিন্তু চলে আসতে হবে ঠিক এই ডিম্বাণুর কাছে, তখনই তাদের নিষেকটা সম্পূর্ণ হবে। এবং এই ডিম্বাণুকে গার্ড দিয়ে রাখে দুইটা কোষ, সেটাকে আমরা বলে থাকি কি, সহকারী কোষ। তার ঠিক উপরে যে দুইটা ছোট ছোট থাকে সেগুলোকে আমরা বলে থাকি সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে। আর তার একদম টপে যে থাকে তাকে আমরা বলে থাকি প্রতিপাদক কোষ। তাহলে এই প্রশ্নটায় চিহ্নিত অংশগুলো তাহলে আসলে কি, সেটা হবে সেকেন্ডারি নিউক্লিয়াস। চিত্রটা বুঝতে পারছি, লেবেলিং বুঝবো আমরা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই অংশটি, ঠিক আছে, এই যে এই অংশটি নিয়ে যে পড়াশোনা করলাম, এটা কি, ভ্রূণ গঠনে সহায়তা করে, এন্ডোস্পার্ম উৎপন্ন করে, বীজ গঠন করে। অবশ্যই তিনটা কাজই করে। অবশ্যই ভ্রূণ মানে কি, ওই যে পুংজনন কোষ স্ত্রীজনন কোষ হয়ে যে ছোট্ট অংশটা তৈরি হলো সেটাকে আমরা জাইগোটও বলি, ভ্রূণও বলি, সেটা আস্তে 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 বড় হয়। তারপরে আসি অ্যান্ডোস্পার্ম তো উৎপন্ন করে অবশ্যই, এবং একই সাথে কি হয়, ভ্রূণটা আস্তে আস্তে বড় হতে হতে ফলের ভিতর বিচিটা যে থাকে সেটা থেকে কি তৈরি হয়, বীজ তৈরি হয়, ঠিক আছে। কোনটিতে মৃদগত অঙ্কুর উদ্গম হয়, দেখো দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মৃদগত, আরেকটা হচ্ছে মৃদভেদী। মৃদগততে হচ্ছে একটা অংশ ভেতরে থেকে যায়, আর মৃদভেদী যেটা সেখানে সবকিছুই বের হয়ে যায়, বীজপত্র বলো মূলত্বক বলো সবকিছুই কি হয়ে যাবে, বের হয়ে যায়। এবার আসি উদাহরণের দিকে, তাহলে মৃদগত অঙ্কুর উদ্গম কোনগুলা হবে, সেটা হবে ছোলা এবং ধান, মূলত এই দুইটাতে তোমার মৃদগত অঙ্কুর উদ্গম হয়ে থাকে। আর বাকি যেগুলো সেগুলাতে কি হয়, মৃদভেদী, মানে সব কিছু ভেদ করে বের হয়ে উপরে চলে আসে, ঠিক আছে, ওকে। তারপরে মৃদগত অঙ্কুর উদ্গম কোথায় দেখা যায়, আপু একটু আগে একটা উদাহরণের সাথে আরেকটা লিখে দিছি, ধান এবং ছোলা, তার মানে এটা কি হবে, ধান। যৌগিক ফল, দেখো ফল তৈরি করার অনেকগুলা প্রক্রিয়া আছে, একটু আগে আপু গর্ভাশয়টা দেখালাম না, যখন এই পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হচ্ছে, এই যে গর্ভাশয়টা এরকম ছিল, এখানে তিনটা প্রতিপাদক কোষ ছিল, দুইটা গৌণ নিউক্লিয়াস ছিল, মাঝে একটা ডিম্বাণু, পাশে দুইটা সহকারী কোষ। এই পুরা জিনিসটা যখন তোমার ফলে পরিণত হচ্ছে, প্রকৃত ফল। আর কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়, ছোট 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 জিনিসগুলা একটা পুরো ফলে তৈরি হয়। তুমি যদি আনারসের দিকে তাকাও, আনারসের দেখবে এটার মধ্যে অনেকগুলো অংশ আছে, ওই যে কাটার মতো যে অংশগুলা থাকে না,
আনারসের অংশগুলো অনেকটা দেখতে এমন প্রকৃতির হয় না? তুমি কিন্তু চাইলেই যে এক একটা অংশকে এই যে এরকম, একটা সেকেন্ড, এই যে এরকম এক একটা অংশকে নিয়ে নিয়ে তুমি খেতে পারো, কারণ এটার মধ্যে তাহলে কি অনেকগুলো অংশ একসাথে হয়েছে না, এরকম এরকম পার্টিকুলার এক একটা অংশকে কিন্তু তুমি নিয়ে নিয়ে খেতে পারো। তাহলে এই ফলটা আসলে কিভাবে তৈরি হলো? অনেক 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 অংশগুলো মিলে যুক্ত হয়ে এই পূর্ণাঙ্গ ফলটা হয়েছে, এবং এই যাবতীয় ফলকে আমরা কি বলে থাকি? যৌগিক ফল। ঠিক আছে, তাহলে যৌগিক ফলের উদাহরণ কি? আনারস। বুঝতে পারছি আমরা প্রকৃত ফল যৌগিক ফল কিন্তু আপু বলে ফেলছি। গর্ভমণ্ডলে স্থানান্তরিত হওয়ার পর পরাগরেণুটা কি ফুলে উঠে আবরণ ভেদ করে বেরিয়ে আসে নাকি শুকিয়ে যায়? প্রথম কথা, শুকিয়ে গেলে এটা কোনো কাজই করবে না, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? ফুলে ওঠে এবং আবরণ ভেদ করে বেরিয়ে আসা। নিষিক্তকরণের পর কোনটি ফলে পরিণত হয়? অলরেডি বলে ফেলছি, পুরো যে গর্ভাশয়টা সেটা ফলে পরিণত হয়। ওকে, কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে? কি কি বলছি? শিমুল এবং পেঁপেতে তোমার কি পরপরাগায়ন, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? স্বপরাগায়ন ঘটে থাকে মূলত সরিষায়। দেখো আপু যখন অ্যান্সার মানে এটা দাগালাম কি হলো, আমি একটা জিনিস মনে রাখছি যে পরপরাগায়নের উদাহরণ কি, যেহেতু ছোট ছিল শিমুল আর পেঁপে, ওই দুইটা আমি মাথায় রাখছি, এরপরে আমি জাস্ট অপশন দেখে দাগায় ফেলছি। এটাও কিন্তু এক প্রকার স্ট্র্যাটেজি, ঠিক আছে, এমসিকিউ দাগানোর ক্ষেত্রে। ওকে, তো এমসিকিউ বুঝতে পারছি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। মূলত পুরোটাই এমসিকিউর জন্য একদম পারফেক্ট একটা চ্যাপ্টার। তো যেভাবে আপু পড়তে বললাম সেভাবে একটু পড়ার চেষ্টা করো, তাহলে পারবা। ক্লিয়ার? বুঝতে পেরেছি এখন অবধি? ওকে, সামিন বলে ফেলছে কালকে সায়েন্স এক্সাম, অল ক্লিয়ার, সেরা সেরা, বেস্ট অফ লাক। বাকিদের ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, সবাই বলতেছে ওকে, ঠিক আছে। চলেন এবার আসি যৌন এবং অযৌন প্রজননের মধ্যে পার্থক্য। খুবই সিম্পল। যৌন প্রজনন যখন আমরা পড়বো তখন মনে রাখতে হবে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটোফাইটের তোমার দেখো যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন কাজ সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলতেছি? অযৌন প্রজনন। কিন্তু যেসব তোমার জনন ক্ষেত্রে তোমার দুটি ভিন্নধর্মী জনন কোষ, তার মানে কি উদ্ভিদের ক্ষেত্রে পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের যখন মিলন ঘটলো, পুংগ্যামেটটা একরকম দেখতে, স্ত্রী গ্যামেটটা একরকম দেখতে, তাহলে কি দুইটা ভিন্নধর্মী জনন কোষের মিলনের মাধ্যমে প্রজনন কাজটা সম্পন্ন হচ্ছে না, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার যৌন প্রজনন। খুবই সিম্পল। এবং আরেকটা জিনিস মনে রাখবা, অযৌন প্রজননটা মূলত হয়ে থাকে নিম্ন শ্রেণীর জীব, ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া, এদের মধ্যে এত ভ্যারিয়েন্ট থাকে না, এরা মূলত অযৌন প্রক্রিয়ায় তাদের প্রজনন কাজটা সম্পন্ন করে। কিন্তু আমাদের মতো বা উদ্ভিদের মতো উন্নত প্রজাতির জীবের যৌন প্রজনন সম্পন্ন হয়। ঠিক আছে, চুপড়ি আলুকে বুলবিল কেন বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন। সেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে তুমি মাঝে মাঝে দেখবা যে মনে করো এটা একটা গাছ, এরকম অনেক পাতা থাকে, এই পাতার পর তাদের পাশ দিয়ে এরকম কিছু ছোট ছোট কাণ্ড থাকে। এই যে কাণ্ডগুলা, এগুলাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ওই কাক্ষিক মুকুল। ঠিক আছে, দেখবা উদ্ভিদের পাতার চারপাশে ছোট ছোট গাছের মানে চারার মতো অংশ থাকে, সেগুলাকে বলে থাকি কাক্ষিক মুকুল। তো যে জিনিসটা হয়, উদ্ভিদের কাক্ষিক মুকুলের বৃদ্ধি যথাযথভাবে না হয়ে, মানে এই জিনিসটার এরকম ভাবে বৃদ্ধি হওয়া উচিত ছিল কিন্তু সেইভাবে বৃদ্ধি না হয়ে সে যখন এরকম পিণ্ডের মতো আকার ধারণ করবে তখনই সেটাকে আমরা কি বলবো? বুলবিল। এবং চুপড়ি আলুতে মূলত এই জিনিসটা ঘটে থাকে। চুপড়ি আলু হচ্ছে কিছু গাছে ঝুলান্ত অবস্থায় আলু থাকে, নর্মাল যে আলুটা মাটির নিচে হয়, কিন্তু চুপড়ি আলুটা একটু গাছের মধ্যে এরকম ঝুলে থাকা অবস্থায় দেখা যায়। তাদের যে জিনিসটা হয়, এই যে আপু দেখালাম কাক্ষিক মুকুলটা, সেখানে পূর্ণাঙ্গ বৃদ্ধি না হয় সেটা একটা পিণ্ডের আকার ধারণ করে এবং বুলবিল হয়ে যায়। ঠিক আছে, এরপর আসি স্বপরাগায়ন পরপরাগায়নের পার্থক্য। এটার একটা স্ক্রিনশট তো অবশ্যই নিতে হবে, কারণ 2 নাম্বার প্রশ্নে এটা দিয়ে পাবাই পাবা। স্বপরাগায়ন কি, পরপরাগায়ন কি, একটু পার্থক্যগুলোর দিকে ভালোভাবে তাকাও। স্বপরাগায়নের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না,
একই জিনিসের মধ্যে সবকিছু ঘটতেছে, এখানে তো কোনো প্রকার পার্থক্যই আসে না। যে জিনিসটা হয় তোমার নতুন উদ্ভিদে মাতৃগুণাগুণ সম্পন্ন, মানে মা যেরকম দেখতে বাচ্চাও ঠিক একই দেখতে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ হয় না, কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে পার্থক্যটা আমরা দেখি, বৈচিত্র্যটা আমরা দেখি। ঠিক আছে, তারপর কি, স্বপরাগায়নের ফলে উদ্ভিদ কম সহনশীল এবং কম জীবনী শক্তি। একই জিনিসই বারবার আসতে থাকলে তারাও তো টায়ার্ড হয়ে যায় এবং জীবনী শক্তিটাও কি কম থাকে। কিন্তু পরর ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক প্রকার ভ্যারিয়েন্ট দেখি এবং তাদের জীবনী শক্তিটাও কিন্তু অনেক অনেক বেশি থাকে। এসএস নিসি একটু বলেন, আপু সরে যাচ্ছি। ওকে, ডান। পরাগায়নের জন্য পাতা শ্যাওলা কিভাবে অভিযোজিত হয়? জিনিসটা হচ্ছে পাতা শ্যাওলা পানি পরাগী, প্রথম অপশন। সে আসলে কি, সে পানি পরাগী। তাহলে তার জিনিসটা যে হয়, সে খুবই আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য থাকে এবং তারা পানিতে কি সহজে ভাসতে পারে এবং এসব ফুলের সুগন্ধ একদমই নেই। এবং স্ত্রী ফুলের দেখবা তুমি যদি এরকম ফুলের অংশটা তুমি যদি দেখো, ওদের এই যে নিচের অংশটা অনেক বেশি লম্বা থাকে স্ত্রী ফুলের ক্ষেত্রে, এবং পুং ফুলের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তাদের এই নিচের অংশটা তুলনামূলকভাবে একটু ছোট থাকে। ঠিক আছে, এর জন্য সে নিজেকে অভিযোজিত করে যেন সে ভাসতে পারে। পাতা শ্যাওলার মূল কাজে থাকে সেজন্য পানিতে ভাসতে পারে, এর জন্য তার কি হয়, স্ত্রী যেটা আছে তাদের বৃন্তটা অনেক লম্বা থাকে এবং পুংয়ের বৃন্তটা একটু ছোট থাকে। ঠিক আছে, প্রকৃত এবং অপ্রকৃত ফল আপু অলরেডি বলে ফেলছি, যখন পুরো গর্ভাশয়টা ফলে পরিণত হলো সেটাকে আমরা বলতেছি কি, প্রকৃত ফল। আর যেটার বাকি মানে অন্যান্য অংশ একটু বৃদ্ধি পেয়ে পেয়ে মানে জোড়াতালি লাগায় যে ফলটা তৈরি হয় সেটাকে আমরা বলি অপ্রকৃত ফল, জোড়াতালি লাগানো ফল। আচ্ছা, লাউ একটি ফল, ব্যাখ্যা করো। কেন লাউ একটা ফল হইলো বলেন তো? ফল তৈরি হওয়ার জন্য কি প্রয়োজন? গর্ভাশয়টা প্রয়োজন। গর্ভাশয়তে এমন একটা উদ্দীপনা দরকার যে উদ্দীপনার কারণে সে বৃদ্ধি পেয়ে পেয়ে সেটা একটা ফলে পরিণত হয়। ঠিক আছে, ওকে। শাকিল, কি সমস্যা ভাইয়া? দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি সব ক্লিয়ার। তোমার মেবি নেটওয়ার্কে প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, বোর্ডও ঠিক মতো দেখা যাচ্ছে, ক্লিয়ার। আপু দেখতে পাচ্ছি সব ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন আসি ছোলা বীজ থেকে কিভাবে নতুন শিশু উদ্ভিদ জন্মায়। ছোলা বীজের দুইটা অংশ থাকে, বীজত্বক, এবং আরেকটা অংশ থাকে কি বলছো একজন, পাতা শ্যাওলা। কি পাতা শ্যাওলা হচ্ছে, তুমি ওই যে শাপলার সাথে যে অংশগুলা দেখো না, এরকম আমরা যখন ছোটবেলায় শাপলা ফুল আঁকতাম, দাঁড়াও কোথায় প্রশ্নটা, এখানে। ওই যে শাপলা ফুল আঁকার সময় শাপলার সাথে এরকম কতগুলা অংশ থাকতো না, সেগুলাকে আমরা বলে থাকি পাতা শ্যাওলা, যে দেখতে অনেকটা এমন প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্নটা কি ছিল, যে হচ্ছে তোমার কি হয়, ছোলা বীজ কিভাবে সেটা শিশু উদ্ভিদে পরিণত হয়। যথাযথভাবে সে যখন তাপ পাচ্ছে, পানি পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, তখন তার যে ভ্রূণ কাণ্ডটা আছে, ছোট যে বাবু কাণ্ডটা থাকে, সেটা মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে এবং তোমার যে বীজপত্রটা মানে যে বীজের যে অংশটা সেটা কিন্তু মাটির নিচে থেকে যায় এবং এভাবে কি হয়, সেখানে মৃদগত অঙ্কুর উদ্গম হয়ে থাকে। মৃদগতটা আপু কি বলছে, একটা জিনিস ভেতরে থাকে। ছোলার ক্ষেত্রে তোমার যে বীজপত্রটা, তার যে বীজ যেটা থেকে আবার নতুন একটা গাছ তৈরি হবে, সেটা মাটির নিচেই থেকে যায়, কিন্তু তার উপরের যে ছোট্ট কাণ্ডটা আছে সেটা উপরের দিকে উঠে বলে যে হ্যাঁ আমি জীবিত আছি। তো সেটাই হচ্ছে মৃদগত অঙ্কুর উদ্গম, যেটা মূলত ছোলায় হয়ে থাকে। ঠিক আছে, এবার একটু সৃজনশীল প্রশ্ন দেখি। রিমি তার মামার বাড়িতে বেড়াতে গিয়ে সরিষা ক্ষেত দেখে মামাকে জিজ্ঞেস করলো এগুলা কি ফুল। খুবই চমৎকার প্রশ্ন। মামা বলল হ্যাঁ এগুলা হচ্ছে সরিষা ফুল। রিমি ফুলগুলোতে নানা রকম কীটপতঙ্গের ঘুরে বেড়ানো দেখে মামার নিকট কীটপতঙ্গের ঘুরে বেড়ানোর কারণ জানতে চাইলো। অলরেডি আমরা ধরে ফেলছি কি কারণ, এবং মামা বলল মধু খেতে ও সুন্দর রঙের আকর্ষণে কীটপতঙ্গ ফুলে ফুলে ঘুরে বেড়ায়। প্রথম প্রশ্ন, পরাগায়ন কি? আমরা জানি পরাগায়ন কাকে বলা হয়। এরপরে বলছে ফুলে বৃতির আসলে প্রয়োজনটা কি, কেন ফুলে বৃতির প্রয়োজন, দেখি কারা কারা বলতে পারো। বৃতি, আমরা তো ফুল আঁকতে জানি তাই না?
আচ্ছা, কোথায় একটু এঁকে দেখানো যায়? এখানে এঁকে দেখাই। তোমাদের যে আদর্শ ফুলের একটা উদাহরণ আছে সেটা একটু ভালো মতো দেখে যেও। আর খুবই ইজি একটা চিত্র, চাইলে প্র্যাকটিস করে করে যেতে পারো। এই যে এটা একটা ফুল, এটা হচ্ছে পাপড়ি, কিন্তু বিজ্ঞানের ভাষাটাকে কি বলি? দলমণ্ডল। এটাকে আমরা বলি পুংগ্যামেট বা পুংস্তবক। এই যে মাঝের একে কি বলি? গর্ভাশয় বা স্ত্রীস্তবক। এখানে কি থাকবে? বৃতিটা থাকবে, রাইট? বৃতিটা এমন একটা জিনিস, মূলত বলা যায় ফুলের একটা পিলার। ফুলকে যেটার উপর তুমি তৈরি করবা সেটাই কি মূলত হচ্ছে বৃতি। ঠিক আছে? দেখা যাচ্ছে না? ফুলের চিত্রটা কি দেখা যাচ্ছে না? দেখা তো যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে? বৃতিটা কি মূলত বলো তো? পিলার। ফুলের সবগুলো অংশ মূলত এটার উপর তৈরি হয় এবং সেটা কি করে? নানা রকম আঘাত থেকে ফুলকে মূলত রক্ষা করে। রোজিনা জিজ্ঞেস করছে, আপু একটা সৃজনশীল প্রশ্ন কয় পৃষ্ঠা লিখতে হবে? আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা, সায়েন্স যদি তোমার এই যাবতীয় প্রশ্নগুলো চলে আসে, যেটা হচ্ছে তোমার উদ্ভিদের জীবন, প্রাণীর জীবন, কিভাবে কি হচ্ছে, সেই ক্ষেত্রে প্রথম পৃষ্ঠাতে কড নাম্বারটা এক লাইনে লিখলেই তোমার জন্য যথেষ্ট, কোনো প্রকার বানান ভুল করবা না। খ নাম্বারটা ওই পৃষ্ঠাতেই তুমি একটু নিচেতে লিখতে পারো, 2টা প্যারা করে গুছিয়ে লিখবা। গ নাম্বারটা জাস্ট তোমার 3টা প্যারা। এখন তোমার 3টা প্যারা করতে কতটুকু লাগবে সেটা তো আপু বলতে পারবো না, কারণ এক একজনের হাতের লেখা এক এক রকম হয়ে থাকে। এরপরে 4 নাম্বারটা তো তুমি একটু প্যারা প্যারা করে লিখতে পারো, 3 থেকে 4টা প্যারাতে লিখতে পারো। এখন এক একজনের হাতের লেখা তো এক এক রকম হয়, আর পেজ গুনে গুনে নাম্বার তো কখনোই দেওয়া হয় না। তুমি কিভাবে লিখছো, কিভাবে উত্তর করছো সেটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, রিমির দেখা ফুলের অভিযোজন ব্যাখ্যা করো। সরিষা ফুল। সরিষা ফুল কি হয়ে থাকে বলো তো? একটু হালকা হয়, একটু উড়ে উড়ে বেড়ায়, বায়ু পরাগী ফুল। এবং এরপরেরটা কি আসে? ফল ও বীজ উৎপাদনে রিমির দেখা প্রক্রিয়াটা কি? সেটা কি? সেটা কি পতঙ্গ পরাগী? না, এই যে ফল এবং বীজ তৈরি হলো সুন্দর মতো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? এটা অনেকটা কি নিষেক প্রক্রিয়ার সাথে আমাদের মিলে যাচ্ছে, তাই তো? পরাগায়ন মূলত। এটাকে আমরা কি বলবো? এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে আমাদের সেই পরাগায়ন প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াটার গুরুত্ব কি? পরাগায়ন যদি না হয়, ফুলের মধ্যে যদি নিষেক না হয়, দেখা তো যাচ্ছে। খ নাম্বার বুঝে পাই না। এখন তো দেখা যাচ্ছে, সবই ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি। তোমাদের যাদের প্রবলেম হচ্ছে, মেবি নেটের কোনো প্রবলেম বা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তোমাদের। আচ্ছা, তো পরাগায়নের কেন গুরুত্ব? পরাগায়ন যদি না হয় ফুলের মধ্যে বংশবৃদ্ধি হবে না, ফলটাও পূর্ণাঙ্গভাবে তৈরি হবে না। ফল যদি না হয় তখন আমরাও আমাদের যে ফলের চাহিদা সেটাও পূরণ করতে পারবো না। ওকে, দেখতে প্রবলেম হয়, দেখতে তো প্রবলেম হওয়ার কথা না। দেখা যাচ্ছে, এই তো মারিয়া বলে ফেলছে, তোমাদের বাকিদের মেবি একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু ঠিক করে ফেলি। অযৌন জনন কাকে বলে? একটু আগে আমরা পড়ে ফেলছি, যখন ভিন্নধর্মী গ্যামেটের মধ্যে মিলন না ঘটে সেটাকে অযৌন। আনারস কি ধরনের ফল? এটাও বলে ফেলছি, এটা একটা যৌগিক ফল, কারণ ক্ষুদ্র 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 অনেকগুলো অংশ মিলে মূলত এটা তৈরি হয়। আর এর পরাগায়ন ব্যাখ্যা করো। আর দেখো তো, এই টবের মধ্যেই পরাগায়নটা হচ্ছে, তাই এই একই ফুলের মধ্যেই পরাগায়নটা হচ্ছে, এবং এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলে থাকবো স্বপরাগায়ন। কারণ একই উদ্ভিদের 2টা ফুলের মধ্যে যে পরাগায়নটা হয় সেটাকে আমরা বলে থাকি স্বপরাগায়ন। চিত্র এফ এর এই অংশটি কিভাবে ফলে পরিণত হয়? এই অংশটা বলতে তোমার এই অংশটাকে বোঝানো হচ্ছে। এবং এইখানে যে জিনিসটা ঘটবে, তুমি জাস্ট এই চিত্রটাকেই ব্যাখ্যা করতে পারো। এই যে দেখো, এখানে পুংজনন কোষগুলো আছে। পুংজনন কোষগুলা কি হবে বলতো? এখান দিয়ে আস্তে 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 এসে এসে এই যে ডিম্বাণুর সাথে মিলিত হবে, এবং মিলিত হওয়ার পর তাদের যে উদ্দীপনাটা থাকবে, সেই উদ্দীপনার কারণে সেটা কিসে পরিণত হবে? আস্তে 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 পুরা গর্ভাশয়টা একটা ফলে পরিণত হবে। ঠিক আছে, বুঝতে পারছি? এই চিত্রটা একটু প্র্যাকটিস করে যাবা তোমরা। নিষেকের যে চিত্রটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট করে আঁকা যায়। ঠিক আছে, খুবই সিম্পল।
তিনটা প্রতিপাদক কোষ, সহকারী ডিম্বাণু, সহকারী কোষ, এবং এখান দিয়ে আমার হচ্ছে এরকম গর্ভমুণ্ড আঁকতে হবে। কি হবে? এই গর্ভমুণ্ডগুলো আঁকার পর তোমার পুংজনন কোষটি এখানে এসে যুক্ত হবে, যুক্ত হতে 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 এই যে ডিম্বাণুর সাথে এসে মিলিত হয়ে মূলত নিষেক্রিয়াটা সম্পন্ন করবে। আচ্ছা, এরপরেরটাতে কি বলছে? প্রজনন কাকে বলে? খুবই সিম্পল একটা প্রশ্ন। বিটির কাজ দুইটা কি কি আপু অলরেডি বলে ফেলছি, রক্ষা করা এবং ভর হিসেবে কাজ করে মূলত। চিত্র এফ এর নাম কি বাবা? এটা তো এখন প্রশ্ন করার জিনিস না। এটা কি? এই যে এই অংশটা কি, এটাকে কি বলছি আপু? গর্ভাশয় না? ওকে, নিষিক্তকরণের পর এস এর রূপান্তরিত অংশের চিহ্নিত চিত্র সহ ব্যাখ্যা করো। এস এর এটা কি হবে বলো তো? এস মূলত কাকে বুঝাচ্ছে? এসও কিন্তু এখানে মূলত গর্ভাশয়কেই বোঝানো হচ্ছে। তাহলে কি বুঝতে পারতেছি? সিকিউর জন্য এই যে গর্ভাশয়টা যে ফলে পরিণত হচ্ছে, কিভাবে ফল তৈরি হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। তাই এই জিনিসটা ভালো করে পড়বে এবং আপু একটু আগে যে চিত্রটা দেখালাম, এই যে এই চিত্রটা সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবা, ঠিক আছে? ওকে, উপরোক্ত প্রক্রিয়াটি কেবল ফল উৎপাদনে প্রযোজ্য। উত্তরের পক্ষে ব্যাখ্যা দাও। প্রক্রিয়াটা কি? মূলত কি হয় বলো তো? এই যে একটু আগে আপু দেখালাম না, পুংজনন কোষ এসে এখানে মিলিত হলে, এবং এই প্রক্রিয়াটা মূলত আসলে কোন প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে? এটা মূলত নিষেককে বোঝানো হচ্ছে বা নিষিক্তকরণ প্রক্রিয়া, ঠিক আছে? এবং এটার কারণে কি হচ্ছে? তারপরে সেটা ফলে পরিণত হচ্ছে, রাইট? আচ্ছা, এরপরের সৃজনশীলে কি বলছে আমাদের? অঙ্গজ জনন কি? অঙ্গজ জনন হচ্ছে তোমার মূলত দেহের এক একটা অংশ আলাদা হয়ে সেখান থেকে তোমার নতুন একটা জীবের বা উদ্ভিদের উদ্ভব ঘটে, ঠিক আছে? কি হয়? তাদের দেহের বিভিন্ন অংশ আলাদা হয়ে হয়ে সেখান থেকে জিনিস তৈরি হয়। ওকে, জুপ্লাঙ্কটন কি? জুপ্লাঙ্কটন যেদিন পড়াবো সেদিন বলবো, কিন্তু ছোট্ট করে বলে দিই, জুপ্লাঙ্কটন হচ্ছে পানির মধ্যে যে ছোট ছোট উদ্ভিদ থাকে সেটাকে জুপ্লাঙ্কটন বলে, ঠিক আছে? আলোকে রূপান্তরিত কাণ্ড কেন বলা হয়? আলুর যে অংশগুলা থাকে সেগুলা কি হয়? আলাদা হয়ে সেটা মূলত নতুন একটা উদ্ভিদের সৃষ্টি করে, এর জন্য আলুকে আমরা রূপান্তরিত কাণ্ড বলে থাকি। উদ্দীপকে উল্লেখিত আর এর সাহায্যে চারাগাছ সৃষ্টির প্রক্রিয়া। আর বলতে কুমড়ার বীজ। কুমড়ার বীজের সাহায্যে চারাগাছ কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা পারবো। অঙ্কুর উদ্যমের প্রক্রিয়াটা সুন্দরভাবে আমরা লিখে দিব, যে চারাগাছ কিভাবে সৃষ্টি হচ্ছে সেই জিনিসটাই আমাদের একটু ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এরপরে আসি উদ্দীপকে উল্লেখিত পি এর মাধ্যমে। পি মানে কি? কুমড়া ফুল। কুমড়া ফুল থেকে কিউ মানে কি? কুমড়া। কিভাবে ফলে পরিণত হইল? ফলে পরিণত হওয়ার প্রক্রিয়ায় তোমার এখানে বিশ্লেষণ করতে হবে। তাহলে ওই যে নিষিক্তকরণ দেখলা, চারটা সৃজনশীলই আমরা ইম্পর্টেন্ট পাইলাম। চারটাতেই কিভাবে কিভাবে ফল পরিণত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ফল কিভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে তোমার একটা আদর্শ ফুলের অংশগুলা গুরুত্বপূর্ণ। স্বপরাগায়ন, পরপরাগায়ন সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার দিকে যদি আমরা তাকাই, এমসিকিউর জন্য তো সবকিছুই গুরুত্বপূর্ণ আপু বলে ফেলছি। শর্ট কোশ্চেনও ছোট ছোট জায়গা থেকে চলে আসে, যেমন অফসেট কি, স্টোলন কি, বুলবিল কি, টিউবার কি, এগুলো একটু ভালো মতো দেখবা। আর তারপর আসি হচ্ছে সিকিউর জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার নিষিক্তকরণ প্রক্রিয়াটা, ফল কিভাবে তৈরি হচ্ছে, পরাগায়নের উদ্দেশ্য কি, কিভাবে হয়, কোনটায় কি ধরনের পরাগায়ন, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমাদেরকে আপু লাস্ট ক্লাসেও একটা সৃজনশীল লিখতে দিছিলাম, আজকে একটা হোমওয়ার্ক দিয়ে ফেলি। তোমরা এই সৃজনশীল প্রশ্নটার চেষ্টা করবা এই গ এবং ঘটা একটু লিখে আপুকে দেখাতে, ঠিক আছে? ক্লাসের সুপার স্টুডেন্ট গ্রুপে চাইলে তোমরা পোস্ট করতে পারো, আপু চেক করে দিব, ঠিক আছে? যেন আমি বুঝতে পারি যে তোমরা আসলে সৃজনশীল প্রশ্নের তোমাদের প্রিপারেশনটা কেমন। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের অধ্যায় 3 এবং অধ্যায় 4 নিয়ে আর কোনো সমস্যা নেই। আমাদের এখন ব্যাপন অভিশ্রবণ, যেখান থেকে প্রশ্ন দেখে আমরা পারবো আশা করি। তারপরে 4 নাম্বার চ্যাপ্টারে স্বপরাগায়ন, পরপরাগায়ন কিভাবে কি হচ্ছে সেটা নিয়েও আমরা পড়বো। আচ্ছা, ওকে, আচ্ছা, জুপ্লাঙ্কটন হচ্ছে প্রাণী, ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে? আপু একটু গুলিয়ে ফেলছি তোমাদের এই চ্যাপ্টার পড়াতে পড়াতে। তো হচ্ছে জুপ্লাঙ্কটনটা হচ্ছে ছোট ছোট যে জীবগুলা থাকে, ছোট ছোট যে প্রাণীগুলা থাকে, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে তোমার উদ্ভিদগুলা, ছোট ছোট উদ্ভিদগুলা, ঠিক আছে?
ওকে, তো আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি অল ক্লিয়ার। যখন তোমাদের ওই চ্যাপ্টারটা পড়াবো ইনশাল্লাহ এই জিনিসগুলো নিয়ে আরো পড়াবো, কিন্তু আরেকবার বলে রাখি আপুর একটু খেয়াল ছিল না এই চ্যাপ্টার পড়াতে পড়াতে, তো উদ্ভিদের দিকেই মাথা চলে গেছে। জু প্লাঙ্কটন হচ্ছে পানিতে থাকা ছোট ছোট যে প্রাণীগুলা সেটা, আর ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে গাছগুলাকে বুঝি, ঠিক আছে? যেমন আমরা পড়ছি না ফাইটো হরমোন, উদ্ভিদের প্রয়োজনীয় হরমোন, ঠিক সেরকম। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। তোমাদের যে কাজটা সেটা হচ্ছে লাস্ট সৃজনশীলের গ ঘটা আপুকে একটু লিখে দেওয়া, এবং আপু চেক করে দিব যে তোমাদের সৃজনশীলের প্রিপারেশনটা কেমন। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।